জনির ছেলে এসেছে, এবার যা করার প্রথমে আমরাই করব। নাতি, ওর ছেলে এসেছে, ওরা এখন আত্মীয় স্বজনকে নিয়ে একসঙ্গে হয়েছে, নিজেদের মধ্যে একটু আনন্দ ভাগাভাগি করছে। এখন আমরা কিছু করতে যাব না। কেন আব্বু, কেন যাব না? গত মাসে ওর জন্য আমাদের দুটো লোক মারা গেছে, আমি কি ভুলে গেছি? আমি বলতে পারিনি, তুমিও তো ভুলোনি। এবার আমি কিছু করবই। দেখতে আমাদের নিজে থেকে কিছু করার কোনো দরকার নেই। যদি ও কিছু করতে আসে তাহলে আমরা পাল্টা আক্রমণ করব। প্রথমে না, তুই তোর অ্যাডমিশনে মন দে। তোর অ্যাডমিশনে কি খবর? বাবা, সে সিট আমি পেয়ে যাব, আমাকে কোনো এক্সাম দিতে হবে না। তুই সবকিছু ক্ষমতা দিয়ে হয় না। তুই অ্যাডমিশন টেস্ট দিবি আর তাতেই তুই তোর সিট পাবি, বুঝতে পেরেছিস? না ভাইয়া, আমি কোনো পরীক্ষা দেব না, আর আমি এমনিতেও সিট নেব। আমাকে সিট না দিলে আমি ওই ভার্সিটি চলতেই দেব না, বুঝতে পেরেছো? বাবা দেখেছো, সবকিছুতে তেজ ঝামেলা ডেকে আনে। দেখ মাতে, না আব্বু, তুমি চুপ করো। আমি বলেছি তো। আঙ্কেল আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আন্টি আসসালামু আলাইকুম। আন্টি, আন্টি আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি আন্টি। আরে সত্যি? অভিনন্দন জিমিন মা। আমি দোয়া করি তুমি তোমার স্বপ্ন পূরণ করো। হ্যাঁ আন্টি, তুমি দোয়া করো আমি বড় ডাক্তার হয়ে তোমাদের সকলের যাতে সেবা করতে পারি। কংগ্রাচুলেশনস জিমিন। থ্যাংক ইউ তে। তোমার কি খবর? তের খবর? আর ও তো অ্যাডমিশনেও ওর বাবার ক্ষমতাকে টেনে আনে। এখন বলছে পরীক্ষা না দিয়ে সিট নেবে। ভার্সিটি কি ওর সম্পদ নাকি যে ও জোর করে একটা সিট নিয়ে নেবে? একটা সিটের কি কোনো দাম নেই? আরে না আন্টি, তুমি এভাবে বলো না। তুই খুব ভালো স্টুডেন্ট। আমরা যেখানে সারা দিন রাত পড়াশোনা করে মেডিকেল সিট আনলাম, ওইখানেতেই দেখো অল্প একটু পরে এইচএসসি তে কত ভালো একটা রেজাল্ট করেছে। আর পরীক্ষা দিলে সিট ও এমনিতেই পাবে। ও চাইছে না তাই পরীক্ষা দিচ্ছে না। আন্টি প্লিজ, তুমি থেকে এভাবে বলো না। আচ্ছা জিমিন মা, নাও মিষ্টি খাও। তুমি এত ভালো একটা সুখবর নিয়ে এসেছো। আরে না না আন্টি, আমি তো তোমাকে বলতে আসলাম বাবা একটু পরে তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসবে। এখন আমি আসি আন্টি। আচ্ছা মা, যাও। তুই তোকে বারবার করে বলে দিচ্ছি, এখন কোনো মাথা গরম করিস না। এখন নিজে থেকে কিছু করতে যাস না তে। আব্বু, আমি আগেও তোমাকে বলে দিয়েছি, আমার যা করার আমি করবো, আমি বসে থাকবো না। সে তোমাদের যা ইচ্ছে তোমরা করো। আরে সুগা, তোর বোনকে বোঝা না, ও তোমাদের কথা শোনার জন্য বসে আছে। যা শিক্ষা দিয়ে বড় করেছে নিজের মেয়েকে, ও শুনবে তোমার কথা। Always be prepared, Yunjun. Don't worry, ma'am. আমরা সবসময় প্রস্তুত থাকবো। আপনার যখন ইচ্ছা আমাদেরকে ডেকে নেবেন। ওকে। I hope এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। প্রোডাক্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই। এগুলো পেলেই আমরা কাজ শুরু করতে পারবো। আর খুব তাড়াতাড়ি আমাদের প্রোডাক্ট ডেলিভার করতে পারবো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Who is she? আপনি? হ্যাঁ, কি চাই এখানে? কে তুমি? আমি আমি আসলে কাজ চাই। আমার একটা কাজ দরকার, প্লিজ আমাকে একটা কাজ দিন না। এত বড় অফিস, একটা তো কাজ হবে আমার জন্য, তাই না? কত বয়স তোমার? 20। পড়াশোনা? আমি এইচএসসি পাস করেছি। আমার কাজটা খুব দরকার, কিন্তু এইচএসসি পাশের লোকেরা আমাদের এখানে ঝাড়ুদার হয়। তো আমি কি বলেছি আমাকে ম্যানেজার বানান? ওরকমই একটা কাজ দিয়ে দিন না। ঠিক আছে, কালকে চলে এসো, দেখবো তোমাকে কি কাজ দেওয়া যায়। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজকে আমার সঙ্গে যাওয়ার কারণটা আর প্রতিদিনের মতো আশা করি বলতে হবে না। তুমি আমার দায়িত্ব। কি চান আপনি? আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। আজকে তো কলেজে আমাদের প্রথম দিন। আজকে না গেলেও হতো, আজকে যেতে হবে। দুজনে হাঁটতে হাঁটতে মেডিকেল কলেজের সামনে আসলো। তারপর কলেজের ভিতরে ঢুকে, হ্যালো এভরিওয়ান, আই এম সুগা। আমাকে আশা করি সকলেই চেনো। আর এ হলো জিমিন, আমার গার্লফ্রেন্ড। শুধু গার্লফ্রেন্ড নয়, আমার হবু স্ত্রী। তাই সাবধান করে দিচ্ছি, ওর দিকে কেউ চোখ তুলে তাকাবে না। সুগার এইরকম একটা ভাষণে কলেজের ছেলে মেয়ে প্রায় সকলেই চুপ। জিমিন, মনের কথা যত তাড়াতাড়ি বলে দেবে তত তাড়াতাড়ি ভালো হবে। আমি অপেক্ষা করি প্রতিদিন। শুনে রাখো, বেশি অপেক্ষা কিন্তু আমার সহ্য হয় না। সবকিছু ঠিকঠাক মতো অর্ডার করা হয়েছে তো?
ইয়েস ড্যাড। তাহলে মালগুলো পৌঁছে গেলে তুমি আর সেগুন ভালোভাবে কাজ শুরু করে দিও। এবার কিন্তু আমার অভাবনীয় প্রফিট চাই। তুমি চিন্তা করো না ড্যাড, আমি তোমার ছেলে যখন কাজে হাত দিয়েছি তখন এবার তুমি দেখবে আমরা ঠিক কতটা উন্নতি করি। হ্যাঁ, আমার বিশ্বাস আছে তোমার উপর। বাই দ্য ওয়ে বাবা, ওই কিম নামজুন এখনো চুপ করে বসে আছে, কোনো কিছুই করছে না। কি ব্যাপার, উনি ঠিকঠাক আছেন তো? সেটা তো বলতে পারছি না, হয়তো খবর পাইনি তুমি এসেছো। পেলে হয়তো এই দুদিনে কিছু একটা করতো। তুমি চিন্তা করো না, আমি লক্ষ্য রাখবো ওর ব্যাপারে। তুমি তোমার কাছে মন দাও। ওকে ড্যাড। কলেজে কেউ কোনো ডিস্টার্ব করে? কোনো ছেলে কিছু বলে? না, কে কি বলবে? কেউ তো আমার দিকে চোখ তুলেও তাকায় না। আর স্যাররাও তো কথা বলার আগে দুবার ভাবে। হ্যাঁ, ভাবতে তো হবে। তুমি সুগার হবো কি না জানি না আপনি। আন্টি যদি টাকা না দিত তাহলে আমার মেডিকেলের স্বপ্নই থেকে যেত। আমি কখনোই ভর্তি হতে পারতাম না। কেন? আন্টি টাকা কি তোমার টাকা নয়? আর আন্টি তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, একদম তার মেয়ের মতো। তাহলে ভেবে নাও, তুমি যদি আন্টির পরিবারে আসো, আন্টির থেকে খুশি কিন্তু কেউ হবে না। এই আমি এক অন্যরকম সুগাকে দেখছি, যে কিনা অন্যদের সঙ্গে এতটা কঠিন, যাকে সকলে হারে হারে ভয় পায়। সে আমার সঙ্গে এত নরম গলায় কথা বলছে, মাঝে মাঝে তো আমার বিশ্বাস করতেও ভয় হয়। আমি আবার স্বপ্নে নেই তো? না, তুমি স্বপ্নে কেন থাকবে? তুমি বাস্তবে, একটা সুন্দর বাস্তবে। হ্যাঁ, আমি সকলের সঙ্গে কঠিন, কিন্তু তোমার সামনে আমি নিতান্তই একজন সাধারণ মানুষ, যে শুধু তোমার কাছে তার ভালোবাসার আবেদন নিয়ে এসেছে, আর কিছু না। যে শুধু তোমার থেকে ভালোবাসাই চায়। আমি আসলে আমার ভালোবাসা নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। তোমাকে ভালোবাসি, তাই তোমার এতটা খেয়াল রাখি। না হলে আমার এত সময় নেই কোনো মেয়ের পেছনে সময় দেব। কথা বলতে বলতে সুগা আর জিমিনের বাড়ির সামনে এসে দাঁড়ালো। এসে গেছি তো? হ্যাঁ, যাও বাড়িতে। চিন্তা করো না, আমি সব সময় তোমার খেয়াল রাখবো। তোমাকে সব কিছু থেকে প্রোটেক্ট করব। কোনো বিপদ তোমার উপর আমি আসতে দেব না। তাহলে আমি আসি জিমিন। হ্যাঁ, ভালোবাসি কথাটা কবে বলবে? হ্যাঁ, আসছি। যাচ্ছ যাও, কিন্তু বাড়িতে ঢোকার আগে তুমি যদি একবার আমার দিকে তাকাও, তাহলে আমি ভেবে নেব তুমি আমাকে ঠিক ততটাই ভালোবাসো যতটা আমি তোমাকে। বাই। স্যার, ও তুমি এসেছো? হ্যাঁ, এসো এসো। আমার জন্য কি একটা কাজের ব্যবস্থা হলো? হ্যাঁ, হবে না কেন? দেখো, এখনো কোনো পোস্ট খালি করতে পারিনি, তাই আপাতত তুমি আমাদেরকে চা কফি সার্ভ করো। পারবে না? স্যার, পারবো পারবো। এটা কি কম কিছু নাকি? আচ্ছা স্যার, আমি তাহলে কাজে লেগে পড়ি। আমি কি আপনার জন্য কফি নিয়ে আসবো বা অন্য কিছু? নো নো, কফি আনতে হবে না। তুমি যাও, আমার জন্য বানানা মিল্ক নিয়ে এসো। স্যার, বানানা মিল্ক? আপনি বানানা মিল্ক খান? হ্যাঁ, খাই তো। এটা খুব পুষ্টিকর খাবার, আর আমি কখনো বাজে জিনিস খাই না। আরএম অফিস থেকে ফিরছিল, তখন আরএমের গাড়ির সামনে জাঙ্কুক পথ আটকে দাঁড়ায়। আমাকে চিনতে পেরেছেন মিস্টার কিম নামজুন? জাঙ্কুক, বাহ, চিনে ফেললেন দেখি। আমি তো অনেকদিন পরে সিওল থেকে ফিরেছি। কি করে এক ঝটকায় চিনে ফেললেন আমাকে? খুব খেয়াল রাখছেন আজকাল আমার। কি বলতে চাইছো তুমি? মানে বলতে চাইছি, আপনি আমার উপর নজর রেখে একদম ঠিক করেননি। তোমার উপর নজর রেখেছি? হ্যাঁ। অবাক হলেন নাকি? কি করে জেনে ফেললাম? আপনার লোক আমার উপর নজর রাখছিল, আর আমি সেটা বুঝতে পেরে গেছি। দেখো, হাঁটুর বয়সী ছেলের সঙ্গে আমি কোনো ঝামেলায় জড়াই না। আমার শত্রু তোমার বাবা, তুমি নও। ছোট বলে ভুল করবেন না, আমাকে আপনি চেনেন না। আমার বাবার কাছে পৌঁছানোর আগে আপনাকে আমার সঙ্গে লড়াই করতে হবে। আমাকে মারতে পারলে তবেই আপনি আমার বাবার কাছে পৌঁছতে পারবেন। আমি বেঁচে থাকতে আমার বাবার কোনো ক্ষতি আপনি করতে পারবেন না, এমনকি আমার পরিবারের কারো না। দেখো, তোমাকে নিয়ে ভাবার সময়টা আমার হয়নি, তবে তুমি যদি অ্যাকশন দাও আমাকে তখন রিঅ্যাকশন দিতেই হবে। তুমিও আমাকে চেনো না, তোমার বাবার বয়সী আমি, আর আমি কি করতে পারি সেটা তুমি ভাবতেও পারছো না। তাই বলছি, আপাতত আমি কিছু করছি না। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো। আমাদের সুখী জীবনটাকে নষ্ট করতে এসো না। সুখী জীবন তো নষ্ট করছেন আপনি আমাদের। জানি না আপনার প্ল্যান কি, কিন্তু আপনার সব প্ল্যান প্রতিরোধ করার জন্য আমি প্রস্তুত হয়ে থাকবো। ভালো থাকবেন, আসছি। ওর এত বড়
বড় সাহস, ও তোমার রাস্তা আটকে তোমাকে হুমকি দিয়েছে? তুমি কিছু বলনি? তুমি আমাকে একটা কল করতে, দেখতে ওর কি অবস্থা করতাম আমি। সুগা, দেখ বাবা, মাথা গরম করিস না। আমরা ওকে নিয়ে কিছু করতে চাইছি না, ওর কোনো ক্ষতিও করতে চাইছি না। আমাদের লক্ষ্য এখন সেটা নয়। আমরা আমাদের বিজনেস নিয়ে ব্যস্ত আছি, কিন্তু ওরা যদি কিছু করে তাহলে আমরা তার প্রতিরোধ করব। এখন আমাদের মাথা গরম করে কোনো কাজ নেই। দুটো পরিবারের সঙ্গে কি এমন সম্পর্ক? কেন একে অপরের সঙ্গে তারা যুদ্ধে মেতে থাকে? ঘটনাটা আজকের নয়, ঘটনাটা অনেক আগের। যখন জনির বাবার দাদু আর আরিমের বাবার দাদু একটা গ্রামে বসবাস করত, তখন তারা দুজনেই ছিল উচ্চবিত্ত পরিবারের সদস্য। দুজনের মধ্যেই লড়াই ছিল গ্রাম প্রধান হওয়ার। তাই দুটি বংশের মধ্যে প্রায় যুদ্ধ লেগে যেত, আর গ্রামের লোকেরাও প্রায় দুভাগ হয়ে গেছিল। কিন্তু একদিন হঠাৎ জনির বাবার দাদুর মৃতদেহ পাওয়া যায়, আর তখন থেকে জনির পূর্ব বংশ খেপে যায় আরিমের পূর্ব বংশের উপর, আর এইভাবে লেগে যায় আরো ভয়াবহ যুদ্ধ। দুটো বংশের মধ্যে প্রায় ঝামেলা হতো, কেউ কারো উন্নতি কারো সুখ সহ্য করতে পারতো না। আজকে হয়তো ওই গ্রাম নেই, আজকে গ্রামের অনেক উন্নতি হয়েছে, গ্রাম এখন শহরে পরিণত হয়েছে, কিন্তু দ্বন্দ্ব আগের মতোই রয়ে গেছে। আর এই দ্বন্দ্বের কারণে প্রতি প্রজন্মে কাউকে না কাউকে তো প্রাণ দিতে হতোই, সঙ্গে প্রাণ দিতে হতো কিছু নিরীহ মানুষের। আজ এই দ্বন্দ্ব মেটেনি, আর আজ এই দ্বন্দ্ব শুরু হচ্ছে আরিমের ছেলে মেয়ে আর জনির ছেলের সঙ্গে। তোকে কিছু করতে হবে না ভাইয়া, আমি কিছু একটা করছি যাতে ওই জনের হুঁশ ফিরবে, আর ওই চাঙ্কুকে বুঝতে পারবে আমার আব্বুর পাওয়ার। আমরা কারা? কিম নামজুনের এক ছেলে এক মেয়ে। যদিও আমি কাউকে দেখিনি, কিন্তু আজ কিম নামজুনের কলিজায় দাগ পড়ে যাবে যখন সে শুনবে। হ্যালো স্যার, কিম নামজুনের ছেলের অফিস থেকে তার ছেলের গাড়িটি বের হয়েছে। ঠিক আছে, প্রস্তুত থাকো। স্যার আসবো? এসো। স্যার, এটা না আপনার জন্য বানিয়েছি, স্পেশালি আপনার জন্য। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ স্যার, কিন্তু আপনি এটা খেয়ে দেখুন, এটা খেলে আপনার আরো ভালো লাগবে। এটা কি? স্যার, এটা স্পেশালি একটা মিষ্টি ছানা দিয়ে তৈরি। আপনি একটু খেয়ে দেখুন না স্যার। হ্যাঁ, তুমি বানিয়েছো, খেয়ে তো দেখতেই হবে। টেস্টি। উফ, আমার মাথাটা কেন ঘুরছে, মাথা যন্ত্রণা করছে খুব। আরে আমার শরীর হাত পা এইভাবে অবশ হয়ে আসছে কেন? কি হচ্ছে আমার সাথে এসব? জিমিন, তুমি আমার ভাগ্য। জিমিন, জিমিন, তুমি যদি ফোন করে আমাকে না বলতে অফিসে দাঁড়াতে, তাহলে আজ আমি হসপিটালে থাকতাম। তুমি যে আমার জন্য কি সেটা তুমি নিজেও জানো না, তাই সম্ভব না আমাকে তোমার কাছ থেকে আলাদা করার। কিন্তু আমি করেছি কি? তুমি কি করেছো? তুমি আমাকে ফোন করে বলেছো আমি যাতে অফিসে থাকি, তুমি আসছো, আর আমার গাড়িটা বের হয়েছে। কথা ছিল গাড়িটা ব্রিজে রেখে ড্রাইভার চলে যাবে, কিন্তু মাঝপথেই আমার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি কি বলছেন এসব আপনি? আপনার যদি কিছু হয়ে যেত? না জিমিন, যার জীবনে তোমার মতো একজন কেউ আছে তার কিছু কি করে হতে পারে। থ্যাংক গড আপনি ঠিক আছেন। জিমিন, আমি আপনাকে ভালোবাসি, বড্ড ভালোবাসি আপনাকে। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, তিন সত্যি, আমি আপনাকে ভালোবাসি। আপনি প্লিজ নিজের খেয়াল রাখবেন, আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি জিমিন। গাড়ির নাম্বারটা দেখেছিলে? না ম্যাম, বড় গাড়ি ছিল খুব। গাড়িটা আমাকে পেছন থেকে ধাক্কা মেরেছিল। আমি বুঝতে পেরেছি এটা কি করছে। ওই জনিকে তো আমি ছাড়বো না। আচ্ছা, তুমি ওষুধ খাও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, কদিন তুমি ছুটিতেই থাকো, বুঝতে পেরেছো? ওকে ম্যাম। কি হয়েছে আমার ছেলে? এটা খুব ভয়ানক একটা ড্রাগ। আপনার ছেলেকে এটা ইনপুট করানো হয়েছে, হয়তো খাবারের মাধ্যমে বা পানির মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে এটা ওকে খাইয়ে দেওয়া হয়েছে। আর এটা খাওয়ালে অন্তত এটা খাওয়ানোর আগে 6 থেকে 7 ঘন্টার কোনো স্মৃতি তার মনে থাকে না, আর এটা যেন পালস রেটও কমে যায়। এই ড্রাগের পরিমাণটা যদি আরেকটু বেশি দেওয়া হতো তাহলে ও হয়তো মরে যেত। তার মানে যে ওকে এটা দিয়েছে সে চায়নি ও মরে যাক। না, এটা তো নিশ্চিত সে চায়নি ও মরে যাক, কিন্তু এখন ওর শরীরটা খুব খারাপ। আপনি প্লিজ ওকে 2 দিন বিশ্রাম নিতে দিন, আর তারপর ওকে জিজ্ঞেস করবেন যে এই ড্রাগটা ওকে কে দিয়েছে। জানি মনে পড়বে না, তবুও যাতে কিছু একটা মনে করা যায়।
ঠিক আছে ডক্টর, আপনি এখন আসুন। কি রে জাঙ্কুক, কেমন লাগছে এখন তোর? ভালো লাগছে মা, কিন্তু মা আমার এরকম কেন হলো মা? জানি না রে, তুই চিন্তা করিস না, তুই বিশ্রাম কর, আমি আসছি। মা আমার মনে আছে আমি অফিসে ছিলাম আমার কেবিনে, আর তারপর থেকে আমার কিছু মনে পড়ছে না। আর এখন আমি জ্ঞান ফিরে দেখি আমি আমার বাড়িতে। মা কিছু বলে যাও অন্তত। আরে না জাঙ্কুক, তুই টেনশন নিস না, বললাম তো তুই বিশ্রাম কর, সব ঠিক হয়ে যাবে, আমি আসছি। কি ব্যাপার, কিছু জানা গেল? না, জানা যায়নি। অফিসের সবগুলো জায়গার ফুটেজ চেক করেছি, কোনো প্রমাণই পাওয়া যায়নি। এমনকি কোনো ফুটেজ মিসিং সেটাও জানা যায়নি। একটু ভালো করে চেক করে দেখো না, কিছু তো জানতে পারবে। দেখছি, ভালো করে দেখছি। জাঙ্কুকের অবস্থা এখন কেমন? ও ঘুমোচ্ছে, ওর কিছু মনে নেই। ওকে জিজ্ঞেস করেও কিছু লাভ হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, ওকে জিজ্ঞেস করারও কোনো দরকার নেই। ম্যাম, আপনি তো ভুল করে ফেলেছেন। আপনি কি সিসিটিভি ফুটেজ কেটেছিলেন বা সেটা বন্ধ করেছিলেন? না, করিনি তো। ও নো ম্যাম, তাহলে তো আপনি ধরা পড়ে যাবেন। কে বললো আমি ধরা পড়বো? তাহলে ম্যাম আপনি যে জাঙ্কুককে ড্রাগ দিলেন, মানে আপনি তো ওনাকে মিষ্টি খাইয়েছেন, তাই না? তাহলে যদি কেউ দেখে ফেলে তাহলে তো সন্দেহ হবে। নো নো, আমি মিষ্টিটা কোথায় খাইয়েছি জানো? কোথায়? জাঙ্কুকের অফিসের পার্সোনাল রুমে। পার্সোনাল রুম? হ্যাঁ, অফিসে জাঙ্কুকের একটা পার্সোনাল রুম আছে। সেটা কেউ জানে না, মানে জানে কিন্তু সেখানে কেউ যায় না। ওখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই, বা ওখানে যেখান দিয়ে যাওয়া হয় সেখানেও কোনো ক্যামেরা নেই। আর আমি কদিন বারবার লক্ষ্য করছিলাম জাঙ্কুক কেবিন থেকে কোথাও যেন উধাও হয়ে যায়। আর তারপর একদিন দেখলাম জাঙ্কুকের যাওয়ার রাস্তা, আর জাঙ্কুক ওই রুমে গিয়ে বিশ্রাম করে, ওই রুমে পোশাক চেঞ্জ করে। আর তারপরে আমি প্ল্যান করে ভেবে নিলাম এই কাজটা আমি ওই রুমেই করব। তাতে কোনো সিসিটিভি ফুটেজ কাটাও যাবে না, বা সিসিটিভি বন্ধ করতে হবে না। ম্যাম, আপনি অনেক চালাক, সেটা একটু হতে হয়। স্যার আপনার শরীরটা এখন কিরকম? এই তো ভালো, কিন্তু স্যার আপনার কি হয়েছিল? জানি না তে, আমি অফিসে ছিলাম, তারপর আমার ঘুম ভাঙলো, আমি দেখলাম আমি আমার বাড়িতে শুয়েছি। হ্যাঁ স্যার, আমি দেখেছি ম্যানেজার স্যার আপনার কেবিনে গেলেন, আর গিয়ে দেখলেন আপনি নিচে শুয়ে আছেন। আমরা সকলে গেলাম, আর গিয়ে দেখলাম আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আর তারপরে তো আপনার বাবা মানে বড় স্যার আসলেন আর আপনাকে নিয়ে গেলেন। হ্যাঁ তে, জানি না আমার কি হয়েছিল, আমি কিছু মনেও করতে পারছি না। মনে হচ্ছে ওইটুকু সময় হারিয়ে গেছে আমার কাছ থেকে। কোনো ব্যাপার না স্যার, আপনি মাথায় অতটা চাপ দেবেন না। এইটুকু তথ্য দিয়ে আমরা কি করে জানতে পারবো সেটা কি? জানি না, কিন্তু জাঙ্কুক এইটুকু বললো যে লাল ড্রেস পরা কেউ এসে ওকে কিছু খেতে দিয়েছিল, আর ও কিছু খেয়েছিল। ওর শুধু লাল ড্রেসটাই মনে আছে, আর কিছু মনে নেই। এখন বুঝতে পারছি না, যতক্ষণ না কিছু জানতে পারছি ততক্ষণ সন্দেহ একজনের উপরে যায়। তার মানে ওই কিম নামজুন? হ্যাঁ, ওই কিম নামজুন। তাহলে স্যার এখন আপনি কি করবেন? ও পক্ষ থেকে তো কমেন্ট এসে গেছে, এবার আমাকে কমেন্ট রিপ্লাই করতে হবে। জাঙ্কুক, সব তো দেখলি ওই কিম নামজুন গোপনে গোপনে কি করছে। একবার তোর উপর নজর রেখেছে, আর এবার তোকে অসুস্থ করে দিয়েছে। দেখ, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওই কিম নামজুন চায় না আমরা একটা দিনও সুখে থাকি। আমাদের সুখ ও দেখতেই পারে না, তাই এখন আমাদেরও ওর জীবনটাকে দুর্বিষহ করে দিতে হবে। আর সেই জন্য টার্গেট ও নয়, ওর সন্তান। হ্যাঁ বাবা, বুঝতে পারছি। তাহলে শোন, কিম নামজুনের এক ছেলে এক মেয়ে, সেটা তো তুই জানিস। হ্যাঁ বাবা, জানি। তাহলে এবার আমাদের টার্গেট হলো ওর মেয়ে। কিন্তু বাবা, ওর মেয়ে কেন, ওর ছেলে নয় কেন? কিম নামজুনকে যদি আমরা দমাতে চাই তাহলে তো ওর ছেলেকে টার্গেট করা উচিত, কারণ ছেলেই তো ওর শক্তি। না জাঙ্কুক, কিম নামজুনের ছেলে থেকেও বেশি ওর মেয়েই ওর শক্তি। যদি কিম নামজুনকে সত্যিকারে হারাতে চাই তাহলে আমাদেরকে ওর মেয়েকে টার্গেট করতে হবে। আর এই জন্য আমাদের নেক্সট ওর মেয়ের কোনো একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু বাবা, একটা মেয়ে এত কিছু কি করে করবে? না জাঙ্কুক, মেয়ে বলে ভুল করিস না। এই দেখ, এই ছবিটা দেখ, এটা হলো কিম নামজুনের মেয়ে। আমাদের টার্গেট ওই। এই জাঙ্কুক, তুই একে চিনিস? হ্যাঁ, একে তো আমি চিনি। চিনিস মানে কোথায় দেখেছিস একে? দেখেছি তো কোথাও। এখন আমি সবটা বুঝতে পেরেছি। দেখ, তার মানে বলতে চাইছিস এর সাথে তোর আগেই দেখা হয়ে গেছে? তাহলে বুঝিনি কিম নামজুনের মেয়ে ঠিক কি জিনিস। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। এবার সেটা কিম নামজুনকেও
বোঝাতে হবে। তোমার এখন কিছু করার দরকার নেই, দেখছি আমি কি করা যায়। কিম নাম শুনিয়ে মেয়ে, কিম পেইয়াং। দেখেছেন স্যার আপনি আমাকে? হ্যাঁ, তোমাকে দেখেছি, এসো আমার সঙ্গে। জি স্যার। এটা আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এটা আমার পার্সোনাল রুম অফিসে। এখানে সচরাচর কেউ আসে না। এই রুমের ব্যাপারে তো জানতামই না। কি বলো জানতে না? তোমার তো জানার কথা, কারণ তুমি তো একটু পর পর আমার কেবিনে আসো। তোমাকে না বলেছিলাম তোমার আইডেন্টিটি প্রুফ নিয়ে আসতে। কই আনোনি তো? স্যার আনবো আনবো বলে মনেই থাকে না। স্যার এখানে যেন কিরকম লাগছে, আমি আসি। কোথায় যাবে কিম পেইয়াং? আমাকে মারো তারপর তো যাও। কি বলছেন আপনি? আমি জানি তুমি কে। পেইয়াং? তে? ওয়েট ওয়েট, আমি একটা ছেলে আর তুই একটা মেয়ে হয়ে আমার সঙ্গে কি করে পারবি? এটা তুই ভাবলি কি করে? তোর অনেক সাহস, তাই আমার অফিসে চলে এসেছিস। কিন্তু এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? তুই আমার কিচ্ছু করতে পারবি না জাঙ্কুক, আমি তোকে শেষ করে ফেলবো। আমি জানি তোকে কে পাঠিয়েছে, তোর বাবা কিম নামজুন, তাই না? ওকে বলে দিস জিওন জাঙ্কুককে মারা এত সহজ না। তোর জন্য আমার আপুর দরকার নেই, আমি একাই যথেষ্ট। তুই আমার কি করবি? তুই একটা মেয়ে মানুষ, সেটা ভুলে যাস না। তুই জানিস না আমি তোর সঙ্গে কি করতে পারি। খুব তাড়াতাড়ি তুই দেখতে পাবি আমি তোর কি হাল করি। এই পেইয়াং, পেইয়াং গানকে ভয় পায় না, বরং গানের প্রত্যেকটা বুলেট পেইয়াংকে ভয় পায়। মনে রাখবি, আমি তোকে আর ওই জনকে শেষ না করা অবধি আমি থামবো না। ব্যাপারটা দেখেছিস বাবা, আমরা তো শান্তি চেয়েছিলাম। আমরা তো ওদের কোনো ক্ষতি করিনি, বরং ওই কিম নামজনই তো তোর ক্ষতি করার চেষ্টা করেছে। ওর মেয়েকে পাঠিয়েছে, ওর ছেলেকে পাঠিয়েছে, লোক পাঠিয়েছে বারবার। দেখ তুই বাড়িতে ফিরেছিস, আমরা কি ওদের কোনো ক্ষতি করতে গিয়েছিলাম? আমরা তো আমাদের জীবন নিয়ে ভালো ছিলাম। এমনকি দেখ, আমরা তো ওর ছেলে মেয়েকে ভালোভাবে চিনতামও না। আমি তো কখনো ওর ছেলে মেয়েকে ঠিক মতো দেখিওনি। ওই দিন তো আমি ওর মেয়ের ছবি তোকে দিলাম, কিন্তু দেখ তার আগেই ওর মেয়ে তোর অব্দি পৌঁছে গেছে। এমনকি তোকে ড্রাগ দিয়ে তোর ক্ষতি করার চেষ্টা করেছে। এই কিম নামজুন আমাদের ভালো চায় না, আজ থেকে নয়, অনেক আগে থেকেই। ওই বংশের কেউ আমাদের ভালো চায়নি। দেখ চিন্তা করো না, ও যখন ইট মেরেছে, এবার আমরাও পাটকেলটা মারবো। ও ওর ছেলে মেয়েকে অলরেডি নামিয়ে দিয়েছে আমাদের ক্ষতি করার জন্য। আমি ওর ছেলে মেয়ে কাউকে ছাড়বো না। জাঙ্কুক তোকে আগে বলেছি, এখনো বলছি, প্রথমে আমাদের টার্গেট ও নয়, ওর ছেলেও নয়, আমাদের টার্গেট ওর মেয়ে। দেখ আমি ওর মেয়েকে দেখে নেব, কিন্তু তার আগে ওর ছেলের তো একটা ব্যবস্থা করতে হবে। আমরা যদি ওর মেয়ে ক্ষতি করতে যাই, ওর ছেলে তো বসে থাকবে না। হ্যাঁ আমি জানি ওর ছেলে বসে থাকবে না, আর ওর ছেলের ব্যবস্থাও আমরা করব, কিন্তু আমাদের টার্গেট প্রথমে ওর মেয়েই হবে। কারণ ও যেহেতু আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না, আমরাও কিম নামজুনকে শান্তিতে থাকতে দেব না। কি দরকার ছিল তে? এত কিছু করার কোনো দরকার ছিল না। ও যখন কিছু করছিল না, আমরা কেন শুধু শুধু সুস্থ জীবনকে ব্যস্ত করতে গেলাম? তোকে তো আমি না করেছিলাম ওর ছেলের সঙ্গে দেখা করবি না, এমনকি ওদের সামনেও যাবি না। যদি ওরা কিছু করে তবেই আমরা কিছু করবো, না হয় না? আব্বু ওরা কি কিছু করেনি? গত মাসে আমাদের দুজন লোককে ওরা মেরে ফেলেছে, আর ওই দিন আমার বেস্ট ফ্রেন্ড ওরা মেরে ফেলেছে। বোঝো তুমি বেস্ট ফ্রেন্ড হারানোর কষ্ট? আমার সব থেকে কাছের সঙ্গী ছিল, ওকে আমি হারিয়ে ফেলেছি। ওরা ইচ্ছে করে আমার চোখের সামনে ওকে মেরেছে, আমি কিচ্ছু করতে পারিনি। ওই জনের একটা লোককেও তো আমি ছাড়বো না, আর ওই জনের ছেলেকে আর ওই জনেকেও আমি ছাড়বো না। কিন্তু তে আমাদের আগে থেকে কোনো কিছু করার তো দরকার ছিল না। বাবা তুমি তেকে কি বলছো? ওরা কিছু করেনি? আমি কি কিছু করেছিলাম ওদেরকে? তারপর তো ওরা আমাকে মারার চেষ্টা করেছে। যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমার ড্রাইভার এখন হসপিটালে, এরপর আমরা ওদেরকে কি করে ছেড়ে দেব? আর তুমি এটা ভাবলে কি করে? এখন তো ওদেরকে ছাড়া প্রশ্নই ওঠে না। তোরা দুই ভাই বোন যা ইচ্ছে তাই কর। এত বড় হয়ে গেছিস তোরা, নিজেদের বাবার কথাও শুনছিস না? বাবা তোমার কথা যথেষ্ট শুনেছি, তাই এতদিন কোনো ঝামেলা হয়নি। কিন্তু কোনো কারণ ছাড়াই আমাদের লোককে ওরা মেরেছে। আর ওই দিন তেই বন্ধুকে, এর মধ্যে ওর কি দোষ ছিল? ওকে কেন ওরা মারতে গেল? যা হওয়ার হোক, কিন্তু ওই জনিকে আমরা এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না।
যা করার কর তোরা, কিন্তু এর ফল তো আমাকেই ভুগতে হবে। যদি তোদের কোনো ক্ষতি হয়ে যায় তুমি চিন্তা করো না আব্বু। ঘাসের মুখ দিয়ে চলি না আমরা যে যে কেউ এসে আমাদের ক্ষতি করে দিয়ে চলে যাবে। পাল্টা আক্রমণ করতে আমরা জানি। আজকে সারা বিকেল জিমিন আর সুগা ঘোরাঘুরি করে সময় কাটিয়েছে। সন্ধ্যাবেলা তারা একটা সিনেমা হলে যায় এবং সেখান থেকে সিনেমা দেখে তারা বের হয়। জিমিন সামনেতে প্রি-টেস্ট পরীক্ষা, আর তারপর হয়তো টেস্ট পরীক্ষা হবে। আর তাই ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামের পরে আমি ভাবছি আমরা বিয়ে করে ফেলবো। কি হলো, চেয়ে আছো? তোমার কোনো আপত্তি আছে? না, কিসে আপত্তি? ব্যাস কিচ্ছু না, শুধুমাত্র জাঙ্কুককে খেপিয়ে দেব। ওদের জন্য জাঙ্কুকই যথেষ্ট। আমি খুব তাড়াতাড়ি ওদের শেষ দেখতে চাই। তাহলে যা বললাম শুনলে তো? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি সব। তাহলে যাও, লক্ষ্য রাখো আজকে জনি তার প্রোডাক্ট ডেলিভারি করবে। যাও এবং ওর প্রোডাক্টের গায়েতে আগুন লাগিয়ে দাও, পুড়িয়ে দাও ওর লক্ষ লক্ষ টাকার সম্পদ। এটা ওর জন্য কম ক্ষতির হবে না। ঠিক আছে ম্যাম। আপনি কি ভাবছেন স্যার? দেখো, লোকচক্ষুর সামনে আমরা কারো কোনো ক্ষতি করতে পারি না, এটা আইন বিরুদ্ধ। আর দেশে নিশ্চয়ই আইন আছে, তারা এগিয়ে আসবে, তাই না? এটাই তো সত্যি। তাহলে স্যার এখন কি করব? আপনি কি করতে বলছেন আমাদের? তেমন কিছুই না, খুব সাবধানে কাজ করবে। যেহেতু ব্যাপারটা আইনের, তাই এইবার আমি দায়িত্বটা দিচ্ছি লিসাকে। স্যার আমি? হ্যাঁ লিসা, এবার তোমার উপর দায়িত্ব। তুমি যাবে, জাঙ্কুকের সঙ্গে দেখা করবে, ওর সামনে গিয়ে ওর সঙ্গে একটু ভাব নেবে, আর তারপর নিজের পোশাকটা ছেড়ে ফেলে জাঙ্কুককে গুলি করে দেবে সোজা। তাও কোনো রেজিস্ট্রেশন করা অস্ত্র দিয়ে নয়, বেআইনি অস্ত্র দিয়ে, যাতে কোনো প্রমাণ থাকবে না গানটা কোত্থেকে এসেছে। ব্যাস গুলি করে তুমি ওখানে গানটা ফেলে দিয়ে সোজা থানায় চলে যাবে। হ্যাঁ স্যার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড আপনি আমাকে কি করতে বলছেন। ঠিক আছে লিসা, বুঝতে যখন পেরেছো তাহলে কাজে লেগে পড়ো। খুব সূক্ষ্মভাবে কাজ হওয়া চাই, কারো যাতে সন্দেহ না হয়। ওকে স্যার। সুগার দেওয়া প্ল্যান মতো লিসা যায় জাঙ্কুকের অফিসে, কিন্তু সে গিয়ে তেমন সুরাহা করতে পারে না। জাঙ্কুক তার আগেই সবটা বুঝতে পেরে যায়, কারণ সিসিটিভি ফুটেজে লিসাকে দেখে জাঙ্কুকের সন্দেহ হয়। আর তাই জাঙ্কুক লিসাকে ধরে আটকে রাখে এবং খবর পাঠায় তের কাছে। কেন আমাকে এখানে ডাকা? কেন? এতক্ষণে নিশ্চয়ই আপনার বোঝার কথা আপনাকে কেন এখানে ডেকেছি। দেখুন, আমি বুঝতে পারছি না আমাকে কেন এখানে ডেকেছেন। এই সময় আমার এখানে আসার কথা ছিল না। তা প্ল্যান তো ভালোই করেছিলেন, যদিও আপনার লোক স্বীকার করছেন আপনাদের কি প্ল্যান, কিন্তু আমাকে মারতে পাঠিয়েছেন এটা তো সত্যি। আপনার লোকের কাছে একটা গান পাওয়া গেছে, কিন্তু যদি আমি বলি আমি কোনো লোক পাঠাইনি, সেটা বিশ্বাস করতে আমার বয়ে গেছে, আর আপনাকে বিশ্বাস করাতে আমার বয়ে গেছে। আই ডোন্ট কেয়ার আপনি আমার সম্পর্কে কি ভাবেন। আর শুনে নিন, আপনি যাই করেন আপনার শেষ দেখে তো আমি ছাড়বই। যদিও আজকে আমি এই কাজটা করিনি, আপনাকে মারার জন্য লোক পাঠাইনি, কিন্তু তবুও আমি আমার লোক নিয়ে যাচ্ছি। আপনাকে মারতে হলে আমি একাই আসবো, বুঝতে পেরেছেন? কিন্তু ভুলে যাবেন না এটা আমার অফিস, এই এরিয়াটাও আমার। আপনার মাথায় যে গানটা থেকে আছে, আমি যদি বলি গান থেকে একটা গুলি ভেদ করে আপনার কপাল ভেদ করে বেরিয়ে আসবে, আর আপনি সোজা ওপরে। কিন্তু আমি এখন সেটা বলবো না, কারণ আপনার সঙ্গে তো আমার বোঝাপড়া বাকি আছে, আর আমি সবকিছু দিয়ে দিয়ে সমাধান করতে ভালোবাসি। জীবন জাঙ্কুক, তুমিও এটা ভেবো না আমি খালি হাতে এসেছি, যদিও আমার প্রয়োজন পড়ছে না কোনো অস্ত্র এখানে বের করার। জানিতে তুমি খালি হাতে চলো না, তবে একটা জিনিস তো জানো, আমি একজন ছেলে আর তুমি একজন মেয়ে, আর এখানে যারা আছে সব আমার লোক, তুমি একা। তাই ভালো হয় যদি এখান থেকে চলে যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি তোর সঙ্গে আমার দেখা হবে। অপেক্ষায় রইলাম। তারপর সেখান থেকে লিসাকে রেস্কিউ করে নিয়ে যায়। কি দরকার ছিল লিসা এসব করার? আমাকে স্যার বলেছেন ম্যাম। হ্যাঁ জানি, এটা ভাইয়া বলেছে তোমাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর থেকে কিছু করার আগে অবশ্যই সতর্ক থাকবে, এইভাবে জীবনে ঝুঁকি নিও না। যাও তুমি। ওকে ম্যাম।
দেখেছিস বাবা কি করেছে আমার হাল? আমার 85 লক্ষ টাকা পড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে ওই কিম নামজুন। আরে ওর সঙ্গে আমার লড়াই, ও আমার সঙ্গে লড়াই করুক, আমার সম্পদ নষ্ট করে ওর কি লাভ? আমি আজকে প্রোডাক্ট গুলো ডেলিভারি করতে পারলাম না, আমার কথার কোনো দাম থাকলো না, তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ বাবা, কিন্তু ও যে এতটা চালাক, ও যে এতটা আগে আগে চলে এটা জানতাম না। আমাদেরও বসে থাকলে হবে না জাঙ্কু, দেখ ও আমার কতগুলো টাকা নষ্ট করেছে, ও আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকে আমার লাভ হতো সেইখানে আজকে আমি না, ওই কিম নামজুনকে আমি ছাড়বো না, এইভাবে আর চলতে দেওয়া যাবে না। এইবার কিম নামজুনকে অনেক বড় দাম দিতে হবে। কিন্তু দেখ তোমার প্ল্যানটা কি? এখনো ভেবে উঠিনি, তবে একটা প্ল্যান মাথায় আসছে। কিম নামজুনের মেয়ে এবার শেষ হবে, কিন্তু দেখ কি করবে সেটা তো বলো। এখনই আমি বলতে পারছি না, তবে কাজটা হয়ে গেলে আমি তোকে বলবো। তের একটা বাজে অভ্যাস আছে, তে মাঝে মাঝে বাড়ি যায়, আর এবার জানি তের এই অভ্যাসটাকে কাজে লাগায়। তুমি কি বলতে পারবে ড্যাড কি প্ল্যান করেছে? ড্যাড আমাকে কিছু বলেনি স্যার, উনি যা প্ল্যান করেছেন সেই অনুযায়ী তো উনি কাইকে পাঠিয়ে দিয়েছেন। কাইকে পাঠিয়েছেন? হ্যাঁ, আসলে উনি প্ল্যান করেছেন ওই যে কিম নামজুনের মেয়ে আছে না, ও নাকি বাড়ি যায়, আর ওখানেই উনি কাইকে পাঠিয়েছেন তাকে নেশার ওষুধ দিয়ে তারপর রুমে নিয়ে যাতে ওর সম্মানহানি করে। মানে কি বলছো তুমি এসব? হ্যাঁ স্যার, আপনি জানেন না? ও নো, আমাকে এক্ষুনি যেতে হবে এবারে। কিন্তু স্যার আপনি? জাঙ্কুক তখন আর কারো কথা না শুনে সে সোজা বাড়ি চলে যায়। ইস, জীবনে আমার সব থেকে ভালো পাওয়া, কখনো ভাবিনি এরকম একটা মেয়ের সঙ্গে এসব করতে পারবো। জীবনের সব থেকে সুখ তো আমি আজ পেয়ে যাবো। ইস, যদি স্যারের আন্ডারে কাজ না করতাম তাহলে হয়তো। যাই হোক, কথা না বলে আর দেরি না করি। স্যার আপনি? জাঙ্কুক কাইকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কাইকে প্রচন্ড মারে। কিন্তু স্যার আমি করেছি কি স্যার? চুপ! স্যার আমাকে তো স্যার পাঠিয়েছেন স্যার। ড্যাডকে গিয়ে বলে দিস প্রাণ নিয়ে খেলি আমরা, কারোর সম্মান নিয়ে নয়, বুঝতে পেরেছিস? যা এখন। এইদিকে তের অবস্থা অনেকটাই খারাপ, তে পুরো শরীরে ড্রাগ ছড়িয়ে গেছে, তাই তে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। জাঙ্কুক তখন তেকে নিয়ে তার পুরান বাড়িতে চলে আসে। স্টুপিড মেয়ে, শত্রুর চাল বুঝতে পারে না, এসেছে শত্রুর সঙ্গে লড়াই করবে। তে তো শুয়ে আছে আর তে গুনগুন করে কি যেন বলছে, আর তাই জাঙ্কুক তের কাছাকাছি যায় তের কথা শোনার জন্য। আই ক্যান ফিল, কাম টু মি প্লিজ। কি করছে এই মেয়েটা? পোশাক আশাক ঠিক করে রাখতে পারছে না, অবশ্য ওর দোষ দিয়েই হবে কি, ও তো এখন রাগে আসক্ত। প্লিজ কাম টু মি প্লিজ। হ্যাঁ, কাছে তো আসবো, কিন্তু এইভাবে নয়, তাহলে তোমার কিছুই মনে থাকবে না। আমি তো তখন তোমার কাছে আসবো যখন তুমি সম্পূর্ণ সেন্সে থাকবে। আমি শুধু এটাই দেখতে চাই, যখন তুমি তোমার শত্রুর সঙ্গে সব থেকে ঘনিষ্ঠ সম্পর্কে এক হবে তখন তোমার রিঅ্যাকশনটা কেমন হয়। সকালেতে ঘুম থেকে উঠে বুঝতে পারে না সে কোথায়, বাড়িটা তার কাছে আছে না, তাই সে সেখানে এক মুহূর্ত দেরি না করে বের হয়ে যায়। তে বাড়িতে ফিরে আসার পর তার মা জিজ্ঞেস করে, তুই কাল রাতে তোর পার্সোনাল হাউসে ছিলি না, তুই কাল রাতে বাড়িতেও ফিরিসনি, কোথায় ছিলি তে? মা আমি জানি না আমি কোথায় ছিলাম। জানিস না তুই কোথায় ছিলি? তে আমি তোকে বারবার বলেছি বাইরে যাওয়া বন্ধ কর, তুই আমার কথা একটু কান দে। এই যে তুই এত কিছু করিস, আমি তো তোকে কিছু বলি না, কিন্তু বাইরে কেন যাস বল? মা প্লিজ, আমার ভালো লাগছে না, শরীরটা ভালো না, তুমি এখন চেঁচামেচি করো না তো, যাও নিজের কাজ করো। না দাম পেলাম ছেলের কাছে, না দাম পেলাম এর কাছে। মা প্লিজ। তুমি আবার? হ্যাঁ, আসলে আপনার সঙ্গে আমার জড়ি মেলা মনে হয়, তাই বারবার আপনার সঙ্গে দেখা করতে আসতেই হয়। এবার কি বলতে এসেছো? এবার এটাই বলতে এসেছি, আপনি যে লোক পাঠান আমাকে মারার জন্য, লোক পাঠিয়ে আমার বাবার সম্পদের ক্ষতি করে দেন, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। এসব প্রশ্নের উত্তর তোমাকে দিতে আমি বাধ্য নই, তুমি এখন যাও। হ্যাঁ, চলেই যাব, থাকতে আসিনি তো আমি। ব্যাস এই কয়েকটা ফটো দেখেন। তারপর জাঙ্কুক কাল রাতে তে আর তার একসঙ্গে তোলা ফটো দেখালো, যেখানে তে ঘুমিয়ে আছে আর সে তের পাশে। দেখুন মিস্টার কিম নামজুন, আপনার মেয়ে কাল রাতে আমার সঙ্গে ছিল। এখন এই ছবিটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনার
আপনাদের সম্মান থাকবে তো? এমনিতেও তো লোকেরা আপনাদেরকে ভালো চোখে দেখে না। অনেকের কাছেই শুনেছি তারা আপনাদেরকে মাফিয়া বলে। বলে আপনার পরিবার নাকি একটা মাফিয়ার পরিবার, ছেলে গুন্ডা মেয়ে গুন্ডা, আরো অনেক কিছু শোনা গেছে আপনাদের সম্পর্কে। তুমি কিন্তু আমাকে চেনো না জাঙ্কুক। যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমার প্রাণ নিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্রাণ তো কাউকে না কাউকে দিতেই হবে। এখন এইটা দেখার বাকি প্রাণটা আসলে কাকে দিতে হয়, কারণ এত বারবার আমাদের ক্ষতি আমরা কিন্তু সহ্য করব না। এবার কিন্তু কিছু একটা আমরা করবই, পারলে ঠেকাবেন। আসছি। জাঙ্কুক গোপনে খবর পায় আজ তে তার বাড়িতে যায়নি, তাই আজ তার পার্সোনাল হাউসে গেছে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে জাঙ্কুক গভীর রাতে তেকে অ্যাটাক করে। ওই বাড়িতে তেমন কেউ ছিল না, শুধু বাড়ির বাইরে 4 জন দারোয়ান ছিল। আর বাড়ির ভেতর এখন জাঙ্কুক আর তে। বাড়ির 4 দেওয়ালের ভিতর কি হচ্ছে বাইরে থেকে সেটা বোঝা যায়। ভেতরে তেকে ঘুমন্ত অবস্থায় জাঙ্কুক অ্যাটাক করে আর তে জেগে যায় এবং জাঙ্কুক আর তের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই চলে। এক পর্যায়ে তেকে আঘাত করে জাঙ্কুক পালিয়ে যায় এবং তারপর তে তার ভাইকে কল করে। তের ভাই আর জিমিন একসঙ্গে ছিল, তাই তারা দুজনেই তের বাড়িতে আসে। কিরে বোন, কি হয়েছে? ভাইয়া, ওই জনির ছেলে ওই জাঙ্কুক এসেছে, আমাকে একা পেয়ে আক্রমণ করেছে। কি বলছিস? ওই বাড়িতে ঢুকলো কি করে? দাঁড়া, আমি দেখছি। ওই ওয়াচম্যানদের আজকে এই চাকরি থেকে বের করে দেব। না ভাইয়া, ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ ওই লোকটা খুব চালাক। তুমি এক কাজ করো, ওয়াচম্যান দ্বিগুণ করো। ঠিক আছে তে, কিন্তু তুই এখন শান্ত হ। একে তোর তো অনেক আঘাত লেগেছে। দাঁড়া দাঁড়া, আমি ডক্টর ডাকছি। না না ভাইয়া, এত রাতে ডক্টর ডাকা দরকার নেই। ফার্স্ট এড আছে তো, আপাতত হয়ে যাবে। আমি ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছি। জিমিন তুমি একটু। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। তারপর সুগা ওয়াচম্যানদের সঙ্গে কথা বলতে চলে যায় আর জিমিন তেল গায়ে মলম লাগিয়ে দিচ্ছিল। আচ্ছা, তোমার ব্যথা করছে না? কষ্ট হচ্ছে না তোমার? হচ্ছে কষ্ট। তাহলে এরকম করো কেন? আর আমি দেখি আমার একটু হাত কেটে গেলে আমি কেটে কেটে অ্যাকশন। আর তোমার কত বড় বড় চোট, তুমি একটু টু শব্দটি করছো না? আমারই তো ভয় লাগছে। এইটুকু ব্যথা আমার গায়ে লাগে না। আচ্ছা, এসব করে কি লাভ হয়? মনের মধ্যে শান্তি পাই। ওই জনি আর ওর ছেলে শেষ দেখে তবেই আমি থামবো। তোমাদেরকে বোঝানোর আমার সাধ্য নেই। নিজের মেয়েকে মারার চেষ্টা করেছে, আরেম কি চুপ করে বসে থাকবে? তাই আরেম পরদিনই তার কিছু লোক নিয়ে সোজা জনির বাড়িতে যায়। এই জনি, সাহস থাকলে বাড়ি থেকে বের হ। কাপুরুষের মতো আমার মেয়েকে মারার চেষ্টা করিস, তোর লজ্জা করে না? আরে কে এটা? আরেম স্বয়ং আমার বাড়িতে। কি মনে করে তুই আমার মেয়েকে মারার জন্য তোর ছেলেকে কেন পাঠিয়েছিস? বল, তোর যদি কলেজায় সাহস থাকতো তাহলে তোর ছেলেকে নিয়ে তুই নিজে আমার বাড়িতে আসতি, তখন দেখা যেত কার ঠিক কতটা শক্তি। ও আচ্ছা, তোর মেয়েকে মারার চেষ্টা করেছে বুঝি আমার ছেলে? তা সে তো ভালোই করেছে, অবশ্য ওকে আমি পাঠাইনি। তুই কি করেছিস না করিসনি সেটা আমি খুব ভালো করেই জানি। আর তুই শুনে নে, তুই ঠিক যেভাবে আমার মেয়েকে একা মারতে চেয়েছিস আমি ঠিক সেভাবেই তোর ছেলেকে মারবো না। তোর চোখের সামনে তোর ছেলেকে আমি মারবো, আর তারপর তোকে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি গেলে আমার ছেলেকে নিয়ে আমি নিজেই যাব, কারণ আমি আমার ছেলেকে একাও পাঠাবো না, বা আমি একাও তোর কাছে যাব না। আমিও দেখতে চাই তোর আর তোর মেয়ে আর তোর ছেলে ঠিক কতটুকু ক্ষমতা। জনি, তুই কিন্তু আগুনে হাত দিচ্ছিস। আরে তুইও জানিস না কে কথা বলছে ড্যাড? আরে এই তো, দেখে যা কে কথা বলছে। ও আচ্ছা, ওই 2 পয়সার কিম নামজুন। কি বলছেন উনি? তুই শুনি নে। জাঙ্কুক, তুমি যদি সত্যিকারের পুরুষ হতে তাহলে একা গোপনে আমার মেয়েকে মারতে যেতে না, তুমি আমার সামনেই যেতে, তখনই দেখা যেত তোমার ঠিক কতটা ক্ষমতা। কিন্তু তুমি তা করনি, আর এর ফলে তুমি কিসের পরিচয় দিয়েছো? কিম নামজুন, আপনি যে আপনার মেয়েকে পাঠিয়েছেন, আপনার ছেলেকে পাঠিয়েছেন, আমরা কি কিছু বলেছি আপনাকে? বলিনি তো, আর বলতেও যাব না। আপনি যতবার আক্রমণ করবেন আমরা শুধু ফিডব্যাক দিয়ে যাব। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন এই জাঙ্কুক কি জিনিস। এই চলো সবাই। দাঁড়ান মিস্টার কিম নামজুন, আপনারা এসেছেন খালি হাতে, আপনাদেরকে কি করে যেতে দেই? এই কথা বলেই জাঙ্কুক আরেমের 2 জন লোকের পায়ে গুলি করে দিল। জাঙ্কুক, গুলিটা আপনাকে করিনি, বা আপনার লোকেদের বুকেও করতে পারতাম, তাও করিনি। আসলে আপনাকে লোকহীনতা করতে চাই না, আমরাও চাই সমানে সমানে লড়াই। তখন আরেম জাঙ্কুকের দিকে বন্দুক তাক করে, কিন্তু জাঙ্কুককে গুলি করতে পারে না। আমি এখন চলে যাচ্ছি জনি,
প্রস্তুত থাকবি, খুব তাড়াতাড়ি তোর সমাধি দেব। ঠিক আছে, যা, অপেক্ষা করছি। ওই জাঙ্কুকের এত বড় সাহস, ও আমাদের লোকেদেরকে গুলি করলো আর তুমি কিছু বললে না বাবা? আমি বন্দুক তাক করেছিলাম কিন্তু গুলি করতে পাইনি। আসলে ছেলের বয়সী ছেলেকে মারতে কারে বা মন চায়? বাবা ভুলে যেও না ও কার ছেলে। ওকে মারার জন্য তোমার হাত কাঁপা উচিত নয়। আপু, তুমি ওই জাঙ্কুককে কেন উড়িয়ে দিলে না? তারপর যা হতো দেখা যেত। যদি থানায় যেতে হতো যেতাম, কেস লড়তে হতো লড়তাম। আমাদের লোকেদেরকে গুলি করে ও বাড়িতে পাঠিয়ে দিল। আর তুমি শান্ত হ, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তখন কিছু করলে ওরা আমাদেরকে ফাঁসিয়ে দিত। পুলিশদেরকে ওরা বলতে পারতো যে আমরা ওদেরকে অ্যাটাক করেছি, তাই তখন না করাই ভালো হয়েছে। তবে তোরা চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি ওই জনের একটা ব্যবস্থা করব। তুমি কি করবে জানি না আব্বু, কিন্তু কালকেই ওই জাঙ্কুকের একটা ব্যবস্থা তো আমি করবই। এই কথা বলে তে সেখান থেকে চলে যায়। আর আমার তেকে আটকায় না, কারণ সে জানে তে তার কোনো কথা শুনবে না। পরদিন সুগা আর তে এক হয়ে তাদের লোকেদেরকে নিয়ে সোজা জাঙ্কুকের অফিসে হামলা করলো। আর ওইদিকে জাঙ্কুকও যে চুপ করে বসেছিল তেমনটা নয়, সেও প্রস্তুত ছিল, কারণ সে জানতো অবশ্যই তে আর সুগা তার অফিসেই আসবে। দুই দলের মধ্যে প্রচন্ড ঝামেলা হয় এবং তাদের লোকেরা আহত হয়। শেষ পর্যায়ে তে আর সুগা জাঙ্কুককে যুদ্ধের আহ্বান জানিয়ে তারা বাড়িতে ফিরে যায়। এইবার সব দ্বন্দ্বের ইতি টানবো। যদি থানায় যেতেই হয় তাহলে ওই কিম নামজুন আর ওর ছেলে মেয়েকে মেরে তবেই আমি থানায় যাব। হ্যাঁ রে বাবা, তুই তো দেখতেই পাচ্ছিস ওর এত সাহস। ও আমার বাড়ি অব্দি এসে গেছে, ওর ছেলে আর ওর মেয়ে তোর অফিস অব্দি এসে গেছে। আমরা তো কখনো আজ পর্যন্ত যাইনি, তাহলে বোঝ ও আমাদের শান্তি দেখতে পারে না। হ্যাঁ দেখ, এবার যা করবো বুঝে শুনে করবো। জিমিন তার কলেজে যাচ্ছে। আজকে জিমিনের সঙ্গে সুগা নেই। রাস্তায় কিছু খারাপ ছেলে জিমিনের পথ আটকে দাঁড়ায়। ও সুন্দরী, চলো না গো, তোমাকে নিয়ে যাই। চলো, আমাদের সঙ্গে না হয় একটু সময় কাটিও। সবসময় তো পড়াশোনাই করো, একটু আনন্দও তো দরকার আছে, তাই না? চলো না। নিয়ে তো যাবি, তার আগে আমার সঙ্গে তো কথা বলে নে। আরে তুই আবার কোন ক্ষেতের মুলারে? আমি কে সেটা তো তোরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবি। এই বলে জাঙ্কুক লোকগুলোকে মারতে শুরু করে এবং তাদেরকে মেরে সে জীবনকে রেস্কিউ করে। থ্যাংক ইউ ভাইয়া। ইটস ওকে, কিন্তু তোমার চলার সময় অবশ্যই সাবধান থাকা উচিত। জানোই তো আজকালকার ছেলেরা কিরকম। হ্যাঁ, আসলে প্রতিদিনই আমাকে দিয়ে জানুনি, কিন্তু আজ তার শরীরটা ভালো ছিল না, তো তাই আমি আজকে আর তাকে আসতে বলিনি। ঠিক আছে, এরপর থেকে দেখে শুনে চলবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জাঙ্কুক। আমি আপনাকে দেখেছিলাম। আপনি কি জিউন জাঙ্কুক? হ্যাঁ, আমি জিউন জাঙ্কুক। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আমি আসছি। আজ রাস্তায় কিছু ছেলে আমার সঙ্গে মিসবিহেভ করেছে। কি? কারা? বলতে পারবে? চিনতে পারবে দেখলে? না না, তোমাকে রাখতে হবে না, ওদের অবস্থা অলরেডি খারাপ করে দিয়েছে। মানে কি? আসলে ওরা যখন আমার সঙ্গে মিসবিহেভ করছিল তখন ওই যে জিয়ন জাঙ্কুক আমাকে রেস্কিউ করে। কি? জিয়ন জাঙ্কুক? হ্যাঁ, জিয়ন জাঙ্কুক, যার সঙ্গে তোমাদের চিরদিনের শত্রুতা। জাঙ্কুক তোমাকে বাঁচিয়েছে? হ্যাঁ, তোমরা শুধু শুধু তাকে ভুল বুঝছো। খুব ভালো লোক উনি। ভালো লোক? আমার থেকে বেশি চিনো তুমি ওকে? দেখো, মানুষ চিনতে বেশি দিনের প্রয়োজন হয় না, এক মুহূর্তেই চেনা যায় মানুষ। দেখো, ও আমার বোনকে মারার চেষ্টা করেছিল, আর আজকে ও তোমাকে সাহায্য করেছে বলে ও তোমার চোখে ভালো হয়ে গেল। দেখো, আমি সেটা বলছি না, এটাই বলতে চাইছি যে তারাও মানুষ, তোমরাও। তোমাদেরও মন আছে, তাদেরও। দ্বন্দ্ব ভুলে একবার কাছে টেনে নিয়ে দেখো না, একবার বন্ধু ভাবো, একবার হাত বাড়াও, দেখবে স্বর্গ সুখ পাবে। ওরা ছাড়া দুনিয়াতে সকলে আমাদের আপন হবে, শুধু ওরা না। ওরা হতে পারে না, ওরা পদে পদে আমাদের ক্ষতি করে গেছে। আমাদের প্রত্যেকটা পরিবারের কাউকে না কাউকে ওদের জন্য প্রাণ হারাতে হয়েছে। আমাদের কত লোক ওদের হাতে মারা গেছে। আমরা তো ওদেরকে এমনি এমনি ছাড়বো না, ওদেরকে শেষ করে দিয়ে তবেই আমরা থামবো। আর হ্যাঁ, তুমি ওদের সম্পর্কে প্রশংসা করা এবার থামাও। তুমি ওদেরকে চেনো না, তাই বলছি তুমি ওইদিকে না গেলেই ভালো হবে। তুমি শুধু শুধু ভুল বুঝছো, আমি যাচ্ছি না ওদিকে, আমি ভাবতেও চাই না ওসব দিকে। আমি শুধু তোমাকে ভালোবেসে একটা সুন্দর জীবন কাটাতে চাই। আমার শুধু এটাই ভয়, আমি তোমাকে হারিয়ে না ফেলি সুগা। যতদিন মায়ের দোয়া আর তোমার ভালোবাসা আমার সঙ্গে আছে, আমার কিচ্ছু হবে না।
এতদিন যা করেছিস করেছিস, এবার তোর পায়ে পড়ি আমি। সামনে তোর পরীক্ষা, অন্তত পরীক্ষার আগে কটা দিন ভার্সিটিতে যা, গিয়ে দেখ কিরকম পড়াশোনা হচ্ছে। যদি তুই নাই যাস তাহলে বুঝবি কি করে? মা ওখানে আমার বন্ধুরা আছে তো, ওরা আমাকে বলে দেবে কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না। সে থাকুক আমি জানি না, তুই যাবি এই কদিন, আর তুই অন্য কোনো দিকে মনোযোগ দিবি না। তোর বয়সটা এখন কত, আর তুই এখনই যত উল্টাপাল্টা কাজে নিজেকে নিয়োগ দিচ্ছিস। এসব বাদ দে, যা পড়াশোনা কর, অন্তত পরীক্ষাটা ভালো করে দে, নাম ডুবাস না তোর বাবার। উফ মা, তুমি একটু বেশি বোঝো। আমি কিছু শুনতে চাই না। তুই যদি আমাকে তোর মা বলে ভাবিস তাহলে প্লিজ কাল থেকে আর কোনো দিকে না, সোজা ভার্সিটিতে যাবি আর পড়াশোনায় মনোযোগ দিবি। বুঝতে পেরেছিস? আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি আসছি। দেখতে দেখতে কতগুলো মাস পেরিয়ে গেছে। অলরেডি তের পরীক্ষাও চলে এসেছে। পরীক্ষার জন্য তে মার জোরাজুরিতে তে কদিন ভার্সিটিতে যাবে বলে ঠিক করেছে। আর তাই কাল তে কোনো দিকে মনোযোগ না দিয়ে ভার্সিটিতে ক্লাস করার জন্য যায়। ক্যাম্পাসে তে বসে আছে, আর তখনই সেখানে জাঙ্কুক এসে হাজির হয়। হাই, আপনি? ব্যাস চলে আসলাম। অনেকদিন ধরে এইদিকে আসি না, তাই আজকে ভাবলাম এদিক থেকে একটু ঘুরে যাই। আর শুনতে পেলাম তুমি এখানেই আছো, তাই ভাবলাম দেখা না করে কি করে যাই। দেখুন, আপনার সঙ্গে আমি এখন কোনো ঝামেলায় নেই। এটা আমার ক্যাম্পাস, আমি চাই না আপনি এখানে আমার সঙ্গে কোনো ঝামেলায় জড়ান। আমাদের মধ্যে ঠিক কি সম্পর্ক সেটা এখানে কেউ জানতে পারো। ডোন্ট ওয়ারি, আমাদের মধ্যে ঠিক কি সম্পর্ক সেটা এখানে কেউ জানতেই পারবে না, বরং জানতে পারবে তো অন্য কিছু। এই কথা বলে জাঙ্কুক থেকে জোর করে সকলের সামনে কিস করে। তে জাঙ্কুকের কাছে এরকম কোনো কিছু আশা করেনি। সকলের সামনে তার এরকম আচরণে তে অনেকটা লজ্জা পেয়ে যায়। আর সকলেই তাদেরকেই দেখছিল, আর কেউ কেউ তো বলছিল যে তারা পার্সোনালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিনা। সকলের নানা কথাতে কানে আসাতে তের মাথাটা গরম হয়ে যায়। ইউ ননসেন্স! তে জাঙ্কুককে এত জোরে কিস করেছে যে জাঙ্কুকের ঠোঁট কেটে গেছে। আর এবার সকলের সামনে তের থেকে বেশি লজ্জা জাঙ্কুক পেল। আই উইল সি ইউ তে। এই তে, উনি কি তোমার বয়ফ্রেন্ড নাকি তে? ইউ শাট আপ, নিজের চরকায় তেল দাও, অন্যের ব্যাপারে নাক গলানো বন্ধ করো। সব খবর তোমাকে এনে দিতে হবে। মনে রেখো, ওই জাঙ্কুককেও আমি মারবো আর জনিকেও। আমার বাবা আর ভাইয়ার হাত আমি নোংরা করতে দেবো না ওদেরকে মেরে। ওদেরকে এমন ভাবে মারবো যে পুলিশ কোনো প্রমাণে খুঁজে পাবে না। যদি ওদের সঙ্গে আমার আব্বু বা আমার ভাইয়ের কোনো ঝামেলা হয়, আর তখন যদি ওদের কারো ক্ষতি হয়ে যায়, তাহলে সেটা পুলিশ পর্যন্ত পৌঁছে যাবে, কোর্ট পর্যন্ত উঠে যাবে কেসটা। বুঝতে পারছো তো? ইয়েস ম্যাম, আমি বুঝতে পারছি। তাহলে তুমি জাঙ্কুকের উপর নজর রাখো। জাস্ট একটা সুযোগ পাই, সেই সুযোগটাই কাজে লাগাবো আমি, আর তারপর ওই জনের ব্যবস্থা করবো। তোমরা কিন্তু জিমিনের উপর ভালোভাবে লক্ষ্য রাখবে, ও যাতে সুন্দর করে কলেজে যায় আর ঠিকঠাক মতো তার বাড়িতে পৌঁছায়। অলরেডি জাঙ্কুকের সঙ্গে জিমিনের দেখা হয়ে গেছে, আর জাঙ্কুকের সম্পর্কে জিমিন খুব ভালো ভালো কথা বলেছে। কিন্তু জাঙ্কুককে তো জিমিন চেনে না। হয়তো জিমিনকে অস্ত্র করে জাঙ্কুক আমাদের কোনো ক্ষতি করতে পারে, বা জিমিনকে ঢাল করে এমন কোনো প্ল্যান করতে পারে যাতে অলরেডি আমি হেরে যেতে বাধ্য। তাই জিমিনের উপর তোমরা খেয়াল রাখবে। স্যার, বুঝতে পেরেছি। নতুন কোনো খবর? স্যার, উনি আপনাকে মারার প্ল্যান করছে, আর তারপর বড় স্যারকে। ঠিক আছে, কোনো প্ল্যান করেছে? না স্যার, এখনো করেনি। করলে আমাকে বলতো। ঠিক আছে, তুমি ভালোভাবে খেয়াল রাখো। ও কি প্ল্যান করে সেটা যাতে খুব তাড়াতাড়ি আমার কানে পৌঁছায়, তাহলেই আমি ওর প্ল্যানের বিরুদ্ধে তৈরি হতে পারবো। আর হ্যাঁ, তুমি ওর বিশ্বস্ত হয়ে যাও, যাতে ও ওর সব প্ল্যান তোমাকে বলে। ওকে স্যার, আপনি চিন্তা করবেন না। রাতেতে ছাদে উঠে একটু ঠান্ডা হাওয়া নিচ্ছিল, কিন্তু তে জানে না যে কেউ তাকে লক্ষ্য করছে। তে ছাদের একদম কর্নারে আসতেই কেউ থেকে শুট করে দেয়, আর তের চিৎকারে তের ভাইয়া তের আব্বু উভয়ই দৌড়ে ছাদে চলে আসে। কি হয়েছে তে? তোমার কি হয়েছে মা? আপু নিচে যাও। তখন তের ভাইয়া নিচে যায় এবং গিয়ে কাউকে পায় না। কি খবর ডক্টর? টেনশন নেওয়ার কোনো কারণ নেই, গুলিটা ভালোভাবে লাগেনি। গুলিটা পেটে এক পাশে লেগেছে, তাই তেমন কোনো ক্ষতি হয়নি, ঠিক হয়ে যাবে। তোমাদের এই গন্ডগোলের জন্য আমার মেয়েটাকে বাড়ি বয়ে এসে কেউ গুলি করে দিয়ে গেল। এখন তো বলবো আমরা কেউ এই বাড়িতে সুরক্ষিত নয়। আজ তুমি শান্ত হও। দেখো, আজ তোমার মেয়েকে গুলি করেছে, কাল আমাদের ছেলেকে গুলি করে যাবে। আমাদের
আমাদের সন্তানদেরকে আমরা বাঁচাতে পারবো না তো। আর ওই তেকেও বলিহারি, ও কেন এই গন্ডগোলে চলতে গেল? ওকে তো আমি বলেছিলাম মনোযোগ দিয়ে পড়াশোনা কর। এই সময় ঝামেলা করার কোনো মানে হয়? জিম, তুমি শান্ত হও জিম, তুমি বাড়িতে চলে যাও, আমরা দেখে নিয়ে আসছি। তখন সেখানে জিমিন আসে এবং জিমিন জিমকে নিয়ে বাড়িতে চলে যায়। তে বোন, কিছু কি বলতে পারবে যে কে গুলি করেছে? ভাইয়া কিছু বলতে পারবো না কে গুলি করেছে, কিন্তু আমি একজনকে সন্দেহ করছি, কালোকে আমি দেখে নেব। তে এটাই মনে হয় যে জাঙ্কুক তখনকার প্রতিশোধ নিতে তেকে মারার প্ল্যান করেছে, কিন্তু তে এটা বুঝতে পারে না যে জাঙ্কুক তেকে মারার প্ল্যান করেনি। বড় রাস্তার শেষ মাথার পাশে যে একটা চিকন রাস্তা ঢুকেছে, ওখানে একটু ভিতরে গেলে যে একটা পুরনো ব্রিজ আছে না, শুনেছি ওখানে নাকি আজকে ওইটাই যাবেন। স্যার, আমার মনে হয় আপনার ওখানে একবার যাওয়া উচিত, তার সঙ্গে আপনার বোঝাপড়া করা উচিত। আপনি কি ওখানে যাবেন স্যার? হ্যাঁ, আমি যাব। কটার সময়? 12টার দিকে মনে হচ্ছে, এরকমই শুনলাম। ঠিক আছে, প্রস্তুতি নিয়ে নাও, আজকে ওর সঙ্গে একটা হিসাব করে নেব। খবর পাকা তো? ইয়েস ম্যাম, উনি ওখানে থাকবেন, আপনি শুধু সময় মতো আমার সঙ্গে চলুন। আজকেই ওনার শেষ দিন। ঠিক দুপুর 12টার দিকে জাঙ্কুক ওর পুরোনো ব্রিজের ওখানে থাকে, আর ঠিক 12টার দিকে তে তার সহকারী গুপ্তচর ইউনুকে নিয়ে সেখানে পৌঁছায়। কি ব্যাপার, এখানে কি? সেটা তো আমি জানতে চাই। তোমার এখানে কি জিয়ন জাঙ্কুক? আমি জানতে পেরেছি আজকে নাকি আপনাকে এখানে দেখা যাবে, তাই আপনার সঙ্গে একটা হিসাব করতে আসলাম, আর একটা চুক্তি। নো হিসাব নো চুক্তি, বোঝাপড়া বাকি আছে। কাপুরুষের মতো আমার গোপনে কেন মারতে চেয়েছিলেন আপনি? মারতে গোপনে? বাহ, এখন দেখছি আকাশ থেকে পড়ছেন। আমি ছাদে ছিলাম, আমাকে রাস্তা থেকে শুট করা হয়েছে, আমার বাড়ির সামনের রাস্তা থেকে। কেন মারতে চেয়েছিলেন আমাকে? আমি তোমাকে মারতে চাইনি। চেয়েছিলেন, আপনি আমাকে মারতে চেয়েছিলেন, কারণ ভার্সিটিতে সকলের সামনে আমি আপনাকে কি বলেছিলাম, হয়তো সেই জন্য। তাছাড়া এমনি তো আপনার তো একটাই লক্ষ্য, আমাকে মারা। তোমারও তো একটাই লক্ষ্য, আমাকে মারা। সে তো অবশ্যই, তোকে তো আমি মারবো, আর আজকে। এত সোজা না, আমি জিয়ন জাঙ্কুক, আমাকে মারা এতটা সোজা না তোমার মতো একটা মেয়ের কাছে। খুব বেশি অবাক হোস না যখন তুই দেখতে পারবি আমার মতো একটা মেয়ে, আর আমার এই হাতে তোর মৃত্যু। কি দেখছিস ওইভাবে? এসেছিলাম চুক্তি করতে, কিন্তু দেখছি তোমার সাথে আবার কোনো চুক্তি হওয়া সম্ভব না। কেন সম্ভব না? একটা চুক্তি তো করতেই পারি। তুই আজকে যা, আমি সময় মতো আসবো। কোথায় যাব? ওপরে। ইউনু, মারো ওকে। ইউনু, দাঁড়াও, তুমি ওর লোক না আমার লোক? কেন? ইউনু আমার লোক। ইউনু, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, তুমি ওকে বলে দাও তুমি আমার লোক, আর তোমাকে ওর কাছে আমি পাঠিয়েছিলাম। ইউনু, এসব কি বলছে ও? ইয়েস ম্যাম, স্যার ঠিকই বলছেন। মানে তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, আমার ভাইয়ের কথাতে তোমাকে আমি কাজে রেখেছি, তোমাকে আমি আমার গুপ্তচর বানিয়েছি, আর তুমি এবার বলো তো কিমতেইয়া, মৃত্যুটা ঠিক কার হাতে কার হবে? এখানে আমরা দুজন, আর তুমি একা। ইউনু, এসব কি বলছে ও? ইয়েস ম্যাম, আমি স্যারের লোক, স্যারই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। এখন বলো তো ইউনু, তে ম্যাডামের কি করা উচিত? সেটা তো জানি না, কিন্তু স্যার আপনাকে এখন মারা উচিত। আপনি মরে গেলে অনেক কিছুই ঠিক হয়ে যাবে। মানে এসব কি বলছো? সরি স্যার, হয়তো আমি আপনার লোক, কিন্তু আমি তে ম্যামেরও লোক। ইউনু, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো? আমি তোমাকে পাঠিয়েছি। তের সামনে অদ্ভুত ঘটনা ঘটে, জাঙ্কুকের সঙ্গে ইউনুর ফাইটিং শুরু হয়। ইউনু, ইউনু, আমি তোমাকে বিশ্বাস করে রেখেছিলাম, তোমাকে আমি বিশ্বাস করে পাঠিয়েছি। আমি জানি তুমি একজন শক্তিশালী মানুষ, ওখানে গেলে তুমি নিজেরটা বুঝতে পারবে, নিজেকে সেফ রাখতে পারবে, আর আমাকে গোপন তথ্য এনে দিতে পারবে। কিন্তু তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ইউনু, তুমি আমার লোক হয়ে এখন আমার মাথায় বন্দুক ধরছো। স্যার ক্ষমা করবেন, কিন্তু তে ম্যামকে মেরে আমার কোনো লাভ হবে না। তে ম্যামকে মারলে হয়তো আপনার থেকে অনেক বড় উপাধি পাবো, কিন্তু আপনাকে মারলে আমি তে ম্যামকে পেয়ে যাবো। যদি আজকে আপনাকে মারি তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, তে ম্যামের পরিবার ঠিক হয়ে যাবে, আপনার পরিবার হয়তো কদিন কষ্ট পাবে, কিন্তু একদিন ঠিক হয়ে যাবে। আর একবার সবকিছু ঠিক হয়ে গেলে আমি তে ম্যামকে পেয়ে যাব। সরি স্যার, আমাকে ক্ষমা করবেন। এই বলে জাঙ্কুকের লোক জাঙ্কুকের বুকে একটা গুলি করে দেয়। আমি আপনার হয়ে কাজ করেছি, আশা করি আপনি। এসব কি করছেন ম্যাম? আমি বিশ্বাসঘাতকদের দ্বিতীয়বার বিশ্বাস করি না। কি
করছেন? ছাড়ুন না, কেউ এসে পড়বে তো। কি করছি মানে? দেখছো না কি করছি? ভালোবাসছি। যাকে ভালোবাসি তাকে একটু আদর করতে পারবো না? আরে আপনি ভুলে যাবেন না, আমি এখন বাড়িতে আছি, আপনার বাড়িতে। আন্টি যে কোনো মুহূর্তে চলে আসবেন তো। আরে না প্রিয়তমা, তোমার আন্টির হাতে এরকম সময় নেই যে আমার ঘরে একবার আসবে। আর তুমি এখন আমার ঘরে, তাই তুমি শুধু আমার কথাই ভাবো। সুগা, মা মা তুমি এখানে কেন? এসব কি সুগা? মা আসলে জিমি, এসব কি? আমি তোমাকে বিশ্বাস করি না। আমি তোমাকে ভালোবাসি তোমার মায়ের মতো। তোমার এত দেখাশোনা করি, তোমার খেয়াল রাখি, তোমাকে মেয়ের মতো যত্ন করি, আমার ছেলে মেয়ের মতো। তুমি আমার বাড়িতে এসে আন্টি, তা নয় আন্টি, বিশ্বাস করো আন্টি। চুপ করো জিমি, চুপ করো। তোমাকে নিয়ে আমি এরকমটা কখনো ভাবিনি। তুমি যে এইভাবে আমার বিশ্বাস, আমার ভালোবাসার অমর্যাদা করবে, আমি কখনো ভাবতে পারিনি জিমিন। মা তুমি জিমিনকে বলো না, মা তুমি আমার কথা শোনো। মা চুপ কর সুগা, এসবের মানে কি সুগা? মা বলছি, মা আমি আর জিমিন দুজনকে ভালোবাসি। আমরা একদম চুপ, খবরদার। আর এরকম কথা মুখে এনেছিস তো? কিসের ভালোবাসি? মা তুমি এরকম করছো কেন? তুমি তো জিমিনকে খুব ভালোবাসো, নিজের মেয়ের মতো দেখো। হ্যাঁ, নিজের মেয়ের মতো দেখি। আর তাই বলে তুই ওর সঙ্গে? জিমিন তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে যাও, আমি সুগার সঙ্গে কথা বলছি, তুমি যাও। আন্টি, মা মা তুমি ওর সঙ্গে এরকম করো না। মা তুমি শোনো একটু, আমি তো ভেবেছি তুমি এটা জানলে খুশি হবে, কিন্তু তুমি এরকম করছো কেন মা? সুগার যা হয়েছে হয়েছে, কিন্তু এক্ষুনি তুই জিমিনকে ভুলে যাবি, আর কখনো জিমিনকে নিয়ে ওরকম কোনো কথা ভাববি না। কিন্তু মা কেন? আমি না করেছি তো, আমি না করেছি যখন না। আর হ্যাঁ, তুই এক্ষুনি জিমিনকে ফোন করে বলে দিবি, আমি যেন দ্বিতীয়বার আর এরকম কিছু না শুনতে পাই। মা আন্টি আমাকে তার বাড়ি বৌমা করতে চায় না, আপনি আমাকে ভুলে যান, আমি আন্টির বিশ্বাস ভাঙতে পারবো না। না না জিমিন, তুমি ভুল ভাবছো। হয়তো হঠাৎ মা জানতে পেরেছি তাই এরকম একটা রিয়েক্ট করেছে। তুমি বলো, এরকম কিছু জানলেই কেউ কি কখনো সহজে খুশি হয়? একটু সময় দাও, মা তোমাকে খুব ভালোবাসে। মায়ের জন্য তোমার থেকে ভালো বৌমা আর কেউ হতে পারে না, আমি সেটা জানি। আর মা এরকম রিয়েক্ট করেছে, হয়তো মা একটু রেগে আছে, মার হয়তো মন খারাপ। তুমি তো জানোই আমাদেরকে নিয়ে মা কতটা চিন্তা করে, আর সেজন্যই সবসময় মায়ের মন খারাপ থাকে। আচ্ছা তুমি আর কেঁদো না জিমিন, আমি এখন রাখছি, পরে আবার তোমাকে কল করব। আর হ্যাঁ, পরে কিন্তু আমরা দেখা করছি। এটা কি করে হলো বাবা? তুই গান নিয়ে যাসনি? তুই কাউকে নিয়ে কেন গেলি না সঙ্গে? বাবা আমি তো সঙ্গে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা একটা বিশ্বাসঘাতককে। আমারই লোক আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে ব্যাপারটা হয়েছে কি জাঙ্কু? বাবা আমি ওই কিম তাইয়ং এর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কারণ আমি জানতাম ও ওখানে একা থাকবে। আর আমি আমার গুপ্তচর নিয়ে গিয়েছিলাম, যাকে আমি কিম তাইয়ং এর কাছে পাঠিয়েছিলাম। আর ওই তের সঙ্গে দেখা করতে আমার গুপ্তচরের রূপ বদলে যায়, ও আমার দল থেকে তের দলে চলে যায়, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আর জানো বাবা, হ্যাঁ সে বুঝলাম, কিন্তু ওখানে তো আমরা ইউনোর লাশ পেয়েছি। কি বললে বাবা? ইউনোর লাশ? হ্যাঁ, ওখানে আমরা দেখেছি তুই অজ্ঞান হয়ে পড়েছিলিস। ভাগ্যের গুলিটা তোর বুকে ভালোভাবে লাগেনি, তোর বুকে একটু নিচে লেগেছে, তাই তেমন একটা ক্ষতি হয়নি। কিন্তু ইউনোর গায়ে যে গুলিটা, আসলে গুলিটা ওর বুকেও না, ওর পেটেও না, গুলিটা ওর কপালে মারা হয়েছে, আর কেউ ইচ্ছে করে ওকে মেরেছে। বাবা আমি তো বলতে পারবো না, আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ইউনোর সঙ্গে আমার অনেকক্ষণ মারামারি হয়, আর আমি গুলি নিয়েছিলাম। আমি দেখতে পারি আমার বন্দুকে কোনো বুলেট ছিল না, আমি মরে নিয়েছিলাম, কিন্তু কেউ ইচ্ছে করে ওটা বের করে দিয়েছে। আর আমি বুঝতে পারছি ওটা ইউনোই করেছে, আর ইউনো ওর গুলি দিয়ে আমাকে মেরেছে। হয়তো আমি সেন্সলেস হওয়ার পরে ওকে মেরেছে। ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু তুই ঠিক আছিস তো? এটাই হবে। তুই এখন বিশ্রাম কর বাবা, এখন তোর বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, যা করার আমি করছি। না বাবা তুমি এখন কিছু করো না, ওই তের সঙ্গে বোঝাপড়া তো আগে আমি করব। এমনি আমাদের অনেকটা লস হয়েছে, তুমি প্লিজ আমাদের বিজনেসে মন দাও। ঠিক আছে বাবা, তুই যা বলছিস। আমাকে জোর করে তুলে আনার কারণ? আমি পরীক্ষা দিয়েছি, এখন আমাকে বাড়িতে যেতে হবে। বাড়িতে তো তুমি তখনই যাবে যখন আমি তোমাকে যেতে দেব, আমি তোমাকে যেতে দেব না। দেখুন আপনাকে আমি মারিনি, আপনাকে আপনারই লোক মেরেছে, তাই সে অনুযায়ী এখন আমাদের মধ্যে কোনো ঝামেলা হওয়ার কথা নয়। তাহলে আমাকে এখানে কেন তুলে আনা হলো? কারণ এখানে সচরাচর কেউ আসে না। কি হলো?
তুমি ভয় পাচ্ছো? ভাবছো আমি তোমার সঙ্গে কি করব? ঠিকই ভাবছো, আমি তোমার সঙ্গে ওরকম কিছুই করব, কারণ তোমার জন্য আমি অনেক রাগ জমিয়ে রেখেছি আমার মধ্যে। সেই সব রাগ ঝাড়ার এর থেকে ভালো উপায় আর হতেই পারে না। কাপুরুষের মতো মেয়েদের দুর্বলতার সুযোগ নিচ্ছিস? না, মেয়েরা দুর্বল, কিন্তু তুই না। তোর মতো মেয়েরা দুর্বল হতেই পারে না। আমি জানি এত সহজে তোর সঙ্গে আমি পেরে উঠবো না, তাই তো সবার আড়ালে তোকে এখানে নিয়ে আসলাম। জানিস তো এখানে কেউ আসে না। দেখ, আমার সঙ্গে তুই যদি ওরকম কিছু করার কথা ভাবিস তাহলে কিন্তু ভালো হবে না। আমি কিন্তু এখানেই তোকে মেরে ফেলবো। কিন্তু কিভাবে, কি দিয়ে? এখন তো তোমার সঙ্গে কিছু নেই, কারণ তুমি তো এখন ভার্সিটি থেকে বের হলে। আর ভার্সিটিতে তুমি তো আর গান নিয়ে যাবে না, আর কেউ তো জানেও না তুমি এখন কোথায়। সকলেই তো জানে তুমি ভার্সিটিতে, আর তারপর বাসায়। তুই কিন্তু সাপের লেজে পা দিচ্ছিস। হ্যাঁ, আমি সাপের লেজে পা দিচ্ছি, কারণ আমি একটা সাপুড়ে। আর আজকে আমি সাপকে আমার বিনে নাচাবো। দেখ, ভালো হবে না, কিন্তু কাছে আসবি না। ভালো হবে, সব ভালো হবে। জাঙ্কুক, এসব কি জাঙ্কুক? তুই এই মেয়েটার সঙ্গে এসব করছিস? আমি কখনো ভাবতে পাইনি তুই এই মেয়েটার সঙ্গে এইসব করবি। তে দেখতে পাই জাঙ্কুক আর জাঙ্কুকের বাবার মধ্যে কথা হচ্ছে, আর তাই তে ওখানে এক মুহূর্ত দেরি না করে চলে যায়। কিন্তু ড্যাড, তুমি এরকম কেন বলছো? কদিন আগেই তো তুমি ওর ক্ষতি করার জন্য কাইকে পাঠিয়েছিলে। তাহলে আজকে যখন আমি এখানে, তাহলে তোমার এত আপত্তি কিসে? আমিও তো ঠিক একই কাজটা করতে যাচ্ছিলাম। ছি, তুই এটা বলছিস, তোর লজ্জা করছে না জাঙ্কুক? কেন ড্যাড, আমার লজ্জা কেন করবে? তুমি একটা ছেলে মানুষ, আমি একটা ছেলে মানুষ। তোমার সঙ্গে কথা বলতে তো আর আমার লজ্জা করা উচিত নয়। চুপ কর জাঙ্কুক, চুপ কর। আর কখনো তুই এই মেয়েটার সঙ্গে এসব করার কথা ভাববি না, বুঝতে পেরেছিস? বাট ড্যাড, ওয়াই? এখন এসব করার সময় নয়। আর হ্যাঁ, আরো একটা কথা, ওই মেয়েটার সঙ্গে তুই এরকম কিছু করার কথা ভাববিও না, বুঝতে পেরেছিস? যদি দরকার হয় ওকে সরাসরি মেরে ফেলবি, কিন্তু এরকম কিছু না। আরে, এই সুগাকে বললাম তাড়াতাড়ি ড্রাইভারকে পাঠাতে, ও এখনো পাঠাচ্ছে না। আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যালো আন্টি, কোনো প্রবলেম? আরে বাবা, দেখো না, আমার ছেলেকে কল করেছি, বললাম গাড়ি পাঠা, না হয় তুই আস, কিন্তু না, আমার ছেলেটা না আমার কথাই শোনে না। কোনো ব্যাপার না আন্টি, আমার গাড়ি আছে, আপনি উঠে বসুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আরে না না বাবা, আমার জন্য তোমাকে কষ্ট করে এত দূর যেতে হবে না। আমার ছেলে গাড়ি পাঠিয়ে দেবে, না হলে ও নিজেই আসবে। আসলে ওর সঙ্গে খুব রাগারাগি করেছি তো, ওকে খুব বকেছি, তাই হয়তো অভিমান করে আছি। তুমি যাও বাবা, তুমি আমাকে বলেছি, এতেই আমি খুশি হয়েছি। না না আন্টি, আপনি আমার মায়ের মতো। এখানে দাঁড়িয়ে থাকলে আপনার অনেকটা কষ্ট হবে, আর আপনি এখান থেকে সহজে লিফটও পাবেন না। আন্টি প্লিজ, আপনি আমার গাড়িতে আসুন, আমি আপনাকে দিয়ে আসি। হ্যাঁ, এত করে যখন বলছো, ঠিক আছে চলো বাবা। কিছু তো পারবো না, তোমাকে দোয়া করে দেই, তুমি দীর্ঘজীবী হও, আর অনেক সুখে থাকো, অনেক ভালো থাকো, অনেক বড় হও। তারপর জাঙ্কুক অচেনা মহিলাটিকে তার গাড়িতে নিয়ে যাচ্ছিল। তা বাবা, তোমরা কয় ভাই বোন? আন্টি, আমি তো একাই, আমার এক ছেলে এক মেয়ে। দুজনে কেউই আমার মতো না, আমার কথাই শোনে না। ওর বাবার কথা শুনে আর সারাদিন মাথা গরম করে থাকে। ওদের দোষ দিয়ে কি হবে আন্টি? আমিও আমার বাবার কথা শুনি না। আপনি গিয়ে দেখবেন আমার বাবাও আপনার কাছে সেম একই কথা বলবে। তার মানে তুমি বলতে চাইছো তুমিও ওই আন্টি? একটু একটু। না না বাবা, এটা ঠিক নয়। বাবা মায়ের কথা শুনবি, তারা তোমাকে জন্ম দিয়েছে, কত বড় করেছে, তাদের কথা আগে শুনবি। হ্যাঁ আন্টি। জানো, এইটুকু কথায় তোমাকে আমার কতটা আপন মনে হচ্ছে, যেন তুমি আমার সব থেকে কাছের কেউ। আন্টি, আপনি মানুষটাই এরকম, তাই আপনার এরকমটা মনে হচ্ছে, কিন্তু বাস্তব জীবনে কাউকে সহজে বিশ্বাস করা বা আপন ভাবা উচিত নয়। কেন বাবা? কারণ তাহলেই ঠকতে হয়। তাহলে আমি যা বুঝতে পারছি, তুমি কি কারো কাছে ঠকেছো? হ্যাঁ আন্টি, ঠকেছি। বিশ্বাস করেছিলাম একটা, কিন্তু হয়ে গেছে আরেকটা, তাই আর কি বললাম। আচ্ছা আচ্ছা বাবা বাবা, থামাও, এখানেই থামাও, আমি এখানেই নামবো। আন্টি এখানে? হ্যাঁ, আসলে ওই যে ওই রাস্তাটা দেখা যাচ্ছে না, ওই রাস্তা দিয়ে ঢুকলেই আমার বাড়ি। আন্টি, এখানে আপনার বাড়ি? হ্যাঁ বাবা, সময় পেলে এসো। ও, তোমাকে তো বলিনি, আমার স্বামীর নাম কিম নামজুন। একটা অসম্ভব সত্যি কি জানো, প্রথম দেখাতেই আমার তোমাকে খুব ভালো লেগে গেছিল। তুমি কত আশ্চর্য ভাবে আমার সামনে আসলে, আমার কাছ থেকে একটা কাজ চাইলে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, পাশাপাশি আমি তোমাকে
তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কোনো কাজ ছিল না, যথেষ্ট মানুষ ছিল আমার অফিসে, তাই শুধু শুধু আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম। কি করব, যে কোনো ভাবে আমি তোমাকে আমার চোখের সামনে রাখতে চেয়েছিলাম। আর সময় চলে আসছিল আমি তোমাকে বলতাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তার আগে আমি জানলাম আমি যাকে যতটা সহজ সরল ভেবেছি সে আসলে ততটা সহজ সরল নয়। আমি যাকে আপন করব ভেবেছি সে আমার সব থেকে বড় শত্রু। স্যার, এখন কি করবেন? এখন কোনো প্ল্যান ওদের বিরুদ্ধে? দেখো, আমরা মানব জাতি, আমরা মানুষ, আমাদের সকলেরই মন আছে। আজকে আমরা মারামারি করব, কালকে ওরা মারামারি করবে। এইভাবে কোনো পরিবারে ভালো থাকবে না। ওই কিম নামজনের হয়তো ক্ষতি হবে, না হলে আমাদের ক্ষতি হবে। আমার বাবার, আমি আমার বাবার একমাত্র ছেলে। আমার যদি কিছু হয়ে যায় আমার বাবা বাঁচবে না। আমি কাল রাতে এটা অনেক ভেবেছি, তাই ভাবছি এবার লড়াই দিয়ে নয়, এবার সম্পর্ক দিয়ে ব্যাপারটা মাটি দেব। কিন্তু স্যার, আপনি কি বলছেন? আমরা কেউ সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারছো না, আমি বলছি সব খোলাসা হয়ে যাবে। বলছি যে এটাই, কিম নামজনের একটা মেয়ে একটা ছেলে। যদি এরকমটা হয়, কিম নামজনের সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক হয়, তাহলে কি কিম নামজন আমাদেরকে মারতে চাইবেন, বিশেষত আমাকে? কিন্তু স্যার, আপনি কিম নামজনের আত্মীয় কেন হতে যাবেন? অনেক আগে থেকেই তো আপনাদের শত্রুতার সম্পর্ক। শত্রুতার সম্পর্ককেই আত্মীয়তা রূপ দিতে চাইছি। কিন্তু স্যার, কিভাবে? যদি আমি কিম নামজনের মেয়ে জামাই হই? কি বলেন স্যার? হ্যাঁ, এটা কি অসম্ভব কিছু? স্যার, এটা অসম্ভব না হলে কখনোই সম্ভব না। আপনার কি মনে হয় কিম নামজনের মেয়ে আপনাকে বিয়ে করবে, আর কিম নামজন তার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দেবেন? না, সে কি দেবেন নাকি? ছলে বলে করে কৌশলে আমাকেই সেটা করতে হবে, কারণ আমি চাই না আমাদের মধ্যে এই যুদ্ধটা আগামী অবধি চলুক। এখানেই এই যুদ্ধটার সমাপ্তি হোক। স্যার, কিছু মনে করবেন না, বাট এটা ইম্পসিবল। আরে, তোমরা আছো না আমার সাথে, কোনো কিছুই অসম্ভব নয়। স্যার, মেনে নিলাম আপনি যখন বলছেন তখন সম্ভব, কিন্তু স্যার কিভাবে? আপনি জোর করেও তো ওই মেয়েটাকে বিয়ে করতে পারবেন না। বরং আপনি যদি ভালো মনে ওর সামনে যান, ও তো আপনাকে উল্টো আক্রমণ করবে। হ্যাঁ, আমি জানি, তাই ভাবতে হবে, আর একটা সময় অপেক্ষা করতে হবে। এমন কিছু করতে হবে যাতে এতদিনের দ্বন্দ্ব এই পর্যন্তই মাটি হয়, আর এরপর থেকে যা হবে সব সুন্দর, সব শান্তি। মা, আমার তোমার সাথে কথা আছে। বল। মা, আমি জানি ওই দিন তুমি যা বলেছো তা তুমি মন থেকে বলনি। আসলে হঠাৎ আমাদের সম্পর্কের কথা জেনে তুমি রেগে গেছিলে। এরকমটা হয় স্বাভাবিক। মা, আমি জানি, আমি দেখেছি। ছোটবেলা থেকেই তুমি আমাদেরকে অনেক ভালো শিক্ষা দিয়েছো, আমরাই তোমার কথা কখনো শুনিনি। আর বড় হয়ে তোমাকে না বলে এরকম কিছু করে ভুল করে ফেলেছি। কখনো তুমি এরকম শিক্ষা দাওনি তোমাকে না বলে এরকম কিছু করব। আমি মানছি মা, আমার আগেই তোমাকে বলা উচিত ছিল, কিন্তু মা, ভুল তো হয় না, আর সন্তানদের ভুল তো মা ক্ষমা করে দেয়, তাই না? আর তুমি আমার লক্ষ্মী মা না? কি বলতে এসেছিস সেটাই বল। মা, এটাই বলছি মা, তখন তো তুমি রেগেছিলে, এখন তো তোমার মনটা ভালো আর মাথাটাও ঠান্ডা। মা, আমি জিমিনকে অনেক ভালোবাসি মা। মা, জিমিনও আমাকে অনেক ভালোবাসে। আর একটা সত্যি কথা কি জানো মা, জিমিন আমার থেকেও বেশি তোমাকে ভালোবাসে। তুমি বলতেই তো অজ্ঞান, ও শুধু কথায় কথায় ওর আন্টি আন্টি করে। যতক্ষণ ও আমার সঙ্গে কথা বলে বেশিরভাগ সময় ও তোমার কথাই জিজ্ঞেস করে। মা, আমাদের সম্পর্কটাকে মেনে নেওয়া যায় না মা? কি কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে? এটা কখনো হয় না। হয় না কেন মা? আমি বলেছি তো, হয় না মানে হয় না। কিন্তু মা, কেন? জিমিন যদি এবারে বউ হয়ে আসে তুমি কি খুশি হবে না? আমি তো জানি তুমিই সব থেকে বেশি খুশি হবে। সুগা, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তুই জিমিনকে কখনোই এরকম চোখে দেখবি না। জিমিনকে আমি মেয়ের মতো ভালোবাসি, তুই জিমিনকে তের চোখেই দেখবি, যেভাবে তুই দেখে দেখিস। জিমিনকে তুই তোর বোনের চোখে দেখবি। মা, সে হবে, জিমিন আগে আমার বোনই ছিল। মা, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি মা, আমাদেরকে প্লিজ তুমি আলাদা করে দিও না। ছেলের সুখ কি তুমি চাও না? সুগা, আমি বলেছি না, না না মানে না। আর কখনো তুই এরকম কথা বলবি না, জীবনের থেকে দূরে থাকবি, তাহলে সেটা তোর জন্য ভালো হবে। না হলে এমন ব্যবস্থা করব তুই জীবনের সঙ্গে আর দেখা করতে পারবি না। যা এখান থেকে। মা, কেন এরকম বলছে? কেন মেনে নিচ্ছি না? মা জিমিনকে অনেক ভালোবাসে, তাহলে মা এমন কেন করছে?
সবই তো শুনলে তে। তুমি একটু আন্টিকে বোঝাও না, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আন্টি মেনে নিচ্ছে না। সুগা কালো আন্টিকে বলেছে, আন্টি মুখের উপর না করে দিয়েছে। কি করব? দেখো মা এমনি তো আমাকে অতটা দেখতে পায় না, মা আমার থেকে বেশি ভাইয়াকেই ভালোবাসে। আর আরো একটা সত্যি কি, মা যতটা আমাকে ভালোবাসে আমার থেকে মনে হয় তার থেকে বেশি মা তোমাকে স্নেহ করে। এখন মা তোমাকে কেন মেনে নিচ্ছে না আমি জানি না, তবে চিন্তা করো না, হয়তো মা মেনে নেবে, একটু সময় লাগবে। আসলে এরকম সম্পর্ক বাবা মারা সচরাচর খুব তাড়াতাড়ি মেনে নেয় না, সেটা তো জানো। হ্যাঁ জানি তো, কিন্তু এখন আমাদের কি করা উচিত বলো? বিয়ে করে ফেলো। মানে? হ্যাঁ, লুকিয়ে বিয়ে করে ফেলো। না নাতে, এটা করতে পারবো না গো, আন্টিকে আমি ঠকাতে পারবো না। দেখো আমি এরকম অনেক সম্পর্ক দেখেছি, প্রথমে পরিবার মেনে নেয় না, তারপর বিয়ের পর কয়েক মাস গেলে পরিবার এমনিতেই মেনে নেয়, হয়তো তোমাদেরকেও মেনে নেবে। না না, এটা আন্টিকে ঠকানো। আন্টি সেই ছোট্ট থেকে আমাকে স্নেহ করছে, আমাকে ভালোবাসছে, আমি আন্টিকে এভাবে ঠকাতে পারবো না। তাহলে আর কি, অপেক্ষা করো মা মেনে নেওয়া অব্দি। হ্যাঁ তাই করতে হবে। আচ্ছা তে, তোমার কি খবর? আমার আমার আবার কি খবর? বলছি তোমার পড়াশোনার কি খবর? তুমি তো যাওই না, সময় হয় না, আর সময় হলেও যেতে ইচ্ছে করে না। আচ্ছা তোমার কেন ভালো লাগে না? আমার তো বরং ভালোই লাগে, গেলে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারি, অনেক মজা করি। ভালো লাগে না কারণ আমার আসলে মজা জিনিসটাই ভালো লাগে না। বুঝতে পেরেছি। আর এর কারণটা হলো তুমি এই যে মারামারির সঙ্গে জড়িয়ে গেছো, আর তোমার মাথায় সারাদিন ওদের কথাই ঘুরতে থাকে। ওদের মানে কাদের? ওদের মানে হলো ওই যে জাঙ্কু, ওই যে কি জানো জনি নাকি, ওনাদেরই তো কথা। কেন ওদের কথা কেন ঘুরবে? আমি কি অন্য কিছু ভাবতে পারি না? ভাবতে পারো তো, কিন্তু আমার তো মনে হয় না তুমি অন্য কিছু ভাবো। আমার তো মনে হয় তুমি সারাদিন এটাই ভাবো, কিভাবে জাঙ্কুককে বিপদে ফেলা যায়, কিভাবে জাঙ্কুকের ক্ষতি করা যায়, তাই না? যেমন হঠাৎ তুমি ওদের সম্পর্কে এত কথা কেন বলছো? অ্যাকচুয়ালি এটাই বলছি যে একবার ভেবে দেখো, জাঙ্কুক কিন্তু জনি আঙ্কেলের একমাত্র ছেলে। হ্যাঁ তো, মানে দেখো জাঙ্কুকের যদি কিছু হয়ে যায়, জনি আঙ্কেলের কিন্তু কেউ থাকবে না। দেখো আজ যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে সুগা তোমার বাবা মাকে দেখবে, আর যদি সুগার কিছু হয়ে যায় তাহলে তুমি তো আছো, কিন্তু তার কিন্তু কেউ নেই। হঠাৎ তাদের উপর তোমার এত দরদ কেন? নাতে, দরদ না, এখানে দরদের কথা আসছে না। কথাটা হলো যে আমি তো একজন মানুষ, তারাও তো একজন মানুষ, আর তুমিও তো। আর মূলত মানুষের মনেই মায়া থাকে। আমি যতদূর শুনেছি অনেক আগে থেকেই ওই পরিবারের সঙ্গে তোমাদের ঝামেলা। আজকে যদি কেউ মারা যায় তাহলে কিন্তু এই ঝামেলা চলতেই থাকবে, এই দ্বন্দ্ব কোনোদিনও তো শেষ হবে না বলো। এটা আমাকে কোথায় নিয়ে এলি? আজ এই হোটেলে তুমি আর আমি থাকবো জিমিন। হোটেলে? কিন্তু কেন? ভালো লাগছে না জিমিন, এই ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিচ্ছি। আজকে একটু তোমায় জড়িয়ে ধরে ঘুমোতে চাই, তোমার সাথে গল্প করতে চাই, সবকিছু থেকে আজকে একটু আড়াল হয়ে নিজেদের মধ্যে সময় কাটাতে চাই জিমিন। বুঝতে পেরেছি, চলো এখন তাহলে যাই। হ্যাঁ, সুগা জিমিনকে নিয়ে একটা হোটেলে এসেছি। আজকে রাতটা তারা এখানেই থাকবে বলে স্থির করেছে। সুগা মনে মনে এটাই ভেবেছে যে আজ যদি কোনোভাবে সেই রাতটা বাইরে পার করতে পারে, আর জিমিনের বাবা মাও যদি বলে যে জিমিন রাতে বাড়ি ফেরেনি, তাহলে অবশ্যই সুগার মা সেটা বুঝতে পারবে এবং হয়তো সেই জিমিনকে মেনে নেবে। মাঝে মাঝে যে কি হয় আমার মাথাটাই ঠিক থাকে না, গান শুনতেও ভালো লাগছে না, পড়তেও ইচ্ছে করছে না। কি করবো আমি? এই তো নেমে দিল বৃষ্টি। বৃষ্টি নাকি সবার মনকে কুল করে দেয়, কিন্তু আমার মন আজকে ছটফট করছে, চঞ্চল হয়ে আছে আমার মন। ভালো লাগছে না কোনো কিছুতে, একটু স্থির থাকতে পারছি না। দেখো কি সুন্দর এই রাত, বৃষ্টি নামলো। হ্যাঁ জিমিন, আমাদের জন্যই। আজকে আমরা দুজন দুজনের কাছাকাছি। চলো, ফোনে তো তোমার নাকি কথা বলা শেষই হয় না। আজ তুমি বলো, এখন রাত 12:30 বাজে, সকাল অব্দি টাইম আছে তোমার কাছে, এতক্ষণ তুমি যা ইচ্ছে বলো। সুগা কি বলবো আমি তোমাকে? তোমাকে যদি সারা রাত শুধু ভালোবাসি ভালোবাসি বলি, তাও যে শেষ হবে না, আর আমার মনও ভরবে না। আর তোমাকে এভাবে যদি সারা রাত জড়িয়ে ধরে থাকি না, তবুও আমার মন ভরবে না। আমি তোমার সাথে এভাবে সারা জীবন থাকতে চাই। কি হলো মা, তুমি এখানে কেন? ঘরে যাচ্ছ না? রাত হয়েছে অনেক। আরেতে দেখ না, সুগা বাড়িতে ফেরেনি, ভাইয়া বাড়িতে ফেরেনি। না রে, তাহলে
তাহলে কল করছো না কেন? আরে কল করছি, ধরছে নাও। এমন না যে মোবাইল বন্ধ, কিন্তু ফোন রিসিভ করছে না। মা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, বাবাকেও বলো না, আমি দেখছি কল করে। তুমি যাও মা, শুয়ে পড়ো। না না, আমি শুবো না, তুই আমার সামনে কল কর। তুই একটা খবর এনে দে, তোদেরকে নিয়ে আমার খুব চিন্তা হয়, তোরা জানিস না এমনি আমাদের শত্রু, তার উপর ছেলেটা বাইরে, ও তো বাইরে কোথাও থাকে না। তুই যদি থাকতিস সেটা একটা কথা ছিল, কারণ তুই মাঝে মাঝেই বাইরে থাকিস, কিন্তু ও তো থাকে না। মা তুমি টেনশন করো না, আমি কল করছি, দেখছি মোবাইলটা ঘরে, আমি গিয়ে কল করছি। আচ্ছা আচ্ছা তুই যা, আমি এখানেই আছি। মাকে তো বলে আসলাম, কিন্তু আমারই তো খুব টেনশন হচ্ছে। ওই জনি, ওই জাঙ্কুক আবার ভাইয়াকে কোনোভাবে। না না না, আমি একবার কল করি তো। তারপর তুই কল করার সাথে সাথেই সুগা কলটা রিসিভ করে। হ্যালো তে, বল ভাইয়া তুই কই? মা খুব টেনশন করছে তোর জন্য। আমি তো কি না কি ভেবে বসে আছি। তে আমি ঠিক আছি, তে আমি একটা হোটেলে আছি, তুই মাকে বলে দে আমি ঠিক আছি। আর টেনশন করতে না বল, আমার পক্ষ থেকে মাকে লাভ ইউ বলে দিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা মা তুমি শুধু শুধু চিন্তা করছো। ভাই একটা হোটেলে আছে, হয়তো ভাইয়া ফিরতে পারেনি তাই হোটেলে উঠেছে। তুমি যাও না মা, ঘুমিয়ে পড়ো। ভাই আমাকে বলেছি ফোন রিসিভ করেছিল, তাহলে আমার কলটা কেন রিসিভ করলো না? ও হয়তো দেখেনি, আমার ফোনটা দেখেছি তাই রিসিভ করেছে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি শুয়ে পড়ছি। সকালে জিন উঠে দেখে তার মোবাইলটা বন্ধ, কারণ জিন কাল রাতে সুগাকে অনেকবার কল করেছিল, তাই তার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। জিন মোবাইলটা চালু করতেই দেখে তার মোবাইলে অনেকগুলো মিস কল অ্যালার্ট। কলটা জিমিনের মা করেছে। কি ব্যাপার শুনবি, এতগুলো কল কিসের জন্য? একে কলগুলো তো রাত 1টা থেকে শুরু হয়েছে, এতগুলো কল কিছু কি হয়েছে? তারপর জিন বরাবরের মতো তার কাজ শেষ করে জিমিনের মাকে কল করে। হ্যালো সুন্নি, কি হয়েছে? কাল এতগুলো কল? জিনাপা, জিমিন কাল রাতে বাড়ি ফেরেনি। কি? আমি ভেবেছিলাম হয়তো আপনাদের বাড়িতে, কিন্তু যখন রাত 1টা বেজে গেল জিমিন আসেনি, তখনই আমি আপনাকে কল করেছিলাম। জিমিনকে খুঁজছি, ও আমাদের কল ধরছে না। এখন এখন ফিরেছে জিমিন? না আপা, জিমিন এখনো ফেরেনি। কি কি বলছো তুমি? আচ্ছা আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। কি হলো? আমার খুব ভয় করছে, আমি গেলে কি যে করবে, আমাকে হয়তো মেরেই ফেলবে। জিমিন একদম ভয় না, তুমি সাহস করে যাবে, আর তোমার মা বাবাকে সরাসরি বলে দেবে আমি সুগার সাথে ছিলাম আর আমি সুগারকে বিয়ে করব। কিন্তু আন্টি, চিন্তা করো না, তোমার আন্টিকে আমি সামলে নেব। তোমার আন্টিকে আমি সত্যি কথাই বলবো যে কাল রাতে আমি জিমিনের সঙ্গে ছিলাম। আর এবার দেখবো তোমার আন্টি না মেনে কোথায় যায়। আশা করি তোমার আন্টি এমনিতেই মেনে যাবে, হয়তো একটু রাগ করবে কিন্তু মেনে তো যাবে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি তাহলে যাও, আমি একটু ঘুমিয়ে নিই। এই দেখে জিন জিমিনের বাড়িতে এসেছে, আর জিমিনও তার বাড়িতে এসে পৌঁছায়। জিমিনের মা বাবা তখন বাড়িতে ছিল, আর তারা জিমিনকে দেখে, জিমিন কোথায় ছিলে তুই? আমাদের ফোন কেন ধরিসনি? মা আসলে। জিমিন কি বলছে তোমার মা? বলছে না কেন? কোথায় ছিলে তুমি কাল রাতে? আন্টি তুমি এখানে? হ্যাঁ আমি আসলাম, তোমার মা আমাকে কল করেছিল, তুমি নাকি রাতে বাড়ি ফেরোনি। কোথায় ছিলে তুমি রাতে? কি রে জিমিন, তোর আন্টি কি জিজ্ঞেস করছে, বলছিস না কেন? কাল রাতে কোথায় ছিলে? জিমিন মা কোথায় ছিলে তুমি কাল রাতে? বাবা হ্যাঁ হ্যাঁ বলো, কোথায় ছিলে? কি রে জিমিন, এবার তো বল, আর টেনশন দিস না। মা আমি কাল রাতে সুগার সঙ্গে ছিলাম। কি? তখন কেউ কিছু না বললেও জিন এসে জিমিনকে একটা চড় মেরে দেয়। আন্টি, জিমিন তুমি আমার বিশ্বাস ভাঙলে? কি রে জিমিন, তুই সব কি বলছিস? তুই সুগার সঙ্গে ছিলি মানে? হ্যাঁ মা, কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি খুব। ভালোবাসিস? জিমিন আমার কথার উত্তর দাও, তোমার এরকম একটা কাজ করার সাহস কি করে হলো? তুমি আমাদের কথা একবার ভাবলে না? আমি যে তোমাকে না করেছিলাম, বলেছিলাম না সুগার থেকে দূরে থাকতে। আমাকে ক্ষমা করে দিও আন্টি। একটা কথা বলো তো, ভেবে বলো। জি আন্টি। তুমি সুগার সঙ্গে তেমন কিছু করনি তো? মানে মানে বলছি তোমরা কাল রাতে একসঙ্গে ছিলে, তোমাদের মধ্যে তেমন কিছু হয়ে যায়নি তো? আই মিন কি বলছি তুমি বুঝতে পারছো তো? না আন্টি, তেমন কিছুই হয়নি। তাহলে ঠিক আছে, সুন্নি তোমার মেয়ে বিয়ের ব্যবস্থা করো। কি বলছেন জিনাপা? হ্যাঁ ঠিকই বলছি, জিমিনের বিয়ে ঠিক করো। না না আন্টি না, আমি বিয়ে করতে চাই না আন্টি, আমি পড়াশোনা করব, আমি ডক্টর হব। বিয়ের পরও ডক্টর হওয়া যাবে, ছেলে দেখো। আর হ্যাঁ অবশ্যই আগেই পারমিশন নেবে যে ও বিয়ের পর পড়াশোনা করবে, বুঝতে পেরেছো? যত তাড়াতাড়ি সম্ভব 1 সপ্তাহের মধ্যে জিমিনের বিয়ে দিয়ে দাও। এই বলে জিন সেখান থেকে চলে যায়। এই ঠিকানায় এসো।
কে দিল এটা? আচ্ছা যাই হোক, গিয়ে দেখি এটা আবার কোন বাড়ি। এই বাড়িতে তো কেউ নেই, মনে তো হচ্ছে না এখানে কেউ থাকে। আচ্ছা যাই হোক, ভেতরে তো যাই। তে বাড়ির ভিতরে ঢুকে দেখতে পায় 2-3 জন লোক, আর এদেরকে তে চেনে। এগুলো আর কেউ নয়, জাংকুকের লোক। ওয়েলকাম ওয়েলকাম তে, আমার বাড়িতে তোমাকে স্বাগতম। এটা আপনার বাড়ি? তা নয় তো কি, তুমি জানতে না এটা আমার বাড়ি? কিন্তু আমাকে এখানে ডাকার কারণ কি? হ্যাঁ বলছি তো, ধীরে ধীরে বলছি। তার আগে জেনি ওর কাছ থেকে ফোনটা কিনে নাও। আরে আরে, এটা কেমন অসভ্যতা! এই কোনো কথাই জেনি শুনে না। জাংকুকের কথা মতো জেনি তের কাছ থেকে ফোনটা কিনে নেয়। এইসবের মানে কি? আমার ফোনটা কেন নিয়েছো? দাও। দরকার আছে তাই নিয়েছি। জেনি, তুমি তোমার কাজ করো, এখান থেকে দূরে চলে যাও, আর সেখানে গিয়ে ফোনটা সুইচ অফ করে দাও। কিন্তু কেন? আমার ফোন বন্ধ হলে আব্বু চিন্তা করবে, মা কল করবে। হ্যাঁ হ্যাঁ জানি তো। ঠিক আছে, তুমি না চাইলে ফোনটা বন্ধ হবে না। আমি আপনার কোনো কথাই শুনবো না, আমি চলে যাচ্ছি। আরে আরে দাঁড়াও, একটু পরে যাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। যাও তো, ওকে নিয়ে যাও, দেখিয়ে আনো। ওকে স্যার। তারপর জাংকুকের লোকের সঙ্গে গেল এবং গিয়ে দেখলো সেখানে সুগাকে বাধা। ভাইয়া ভাইয়া, তুই কি করে আসলি এখানে? আরে ভাইয়া, তুই ভালো করে তাকা, কথা বল আমার সাথে। ম্যাম ম্যাম, আপনাকে যেতে হবে, চলুন চলুন। আমার ভাইকে কেন ধরে এনেছিস? কেন ধরে এনেছিস সেটা তো তুমিই ভালো করে বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, খুব ভালো করে বুঝতে পারছি। তুই আমাদের সঙ্গে ছলনা করেছিস, আমাকে আর আমার ভাইয়াকে এমন ভাবে এনেছিস যাতে আমাদেরকে কেউ বাঁচাতে না আসতে পারে। আরে বাহ, তুমি তো খুব ভালোভাবে বুঝতে পেরে গেলে। আমাকে তো কিছু বলতেই হলো না, কিন্তু তবুও তোমাকে বলি, তোমার ভাইয়া হোটেলে ছিল, সেখান থেকে ঘুমন্ত অবস্থায় তুলে এনেছি, ছোট্ট একটা ইনজেকশন দিয়েছি। তার মানে তুই আমাদেরকে ঠকালি? হ্যাঁ, বলতে পারো তাই। চুপ কেন? আর কিছু বলো, নাকি একা বলে ভয় পেয়ে গেলে? ভাবছো এখানে কেউ নেই? তুমি এখানে সেটাও কেউ জানে না, তোমার বাবাও জানে না, না জানে তোমাদের লোকেরা। কেউ তো তোমাদেরকে বাঁচাতে আসতে পারবে না। এখন তোমাদের দুজনকে মেরে যদি এখানে পুঁতে দেই, তাহলে আমাদেরকে মারা এত সহজ না। হ্যাঁ আমি জানি তো, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চোখে ভয়। আর ভয়টা হলো তুমি ওখানে, তোমার ভাইও এখানে। তোমার যা হওয়ার হোক, কিন্তু তোমার ভাইয়ের যদি কিছু হয়ে যায়, তাহলে তো তোমার বাবা পুরো একা হয়ে পড়বে, তারপর কেউ থাকবে না। চলো, চিন্তা মাত করো, তোমাদেরকে মারার জন্য আমি আনিনি। তাহলে তাহলে হলো আমি সোজাসুজি বলে দিই, তোমাকেও ছেড়ে দেব, তোমার ভাইকেও সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেব, শুধুমাত্র একটা শর্তে। কি শর্ত? শর্তটা হলো তোমাকে আমার সব থেকে কাছে আসতে হবে, যেখানে আমাদের মধ্যে একটা সুতাও বাঁধা হয়ে থাকবে না। মানে মানেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো। তুমি কিন্তু অতটা ছোট নও, তোর এত বড় সাহস, তুই আমাকে ব্যাক প্রপোজাল দিচ্ছিস? তুই জানিস না আমি কে? আরে আরে জানি, আমি জানি তুমি কি, আর তুমিও জানো আমি কে। এখন আমার প্রস্তাব না মানলে তোমাদের দুজনকে এমন ভাবে গুম করে দেব যে আর কোনোদিন তে আর সোগা নামের কোনো অস্তিত্বই থাকবে না। আমি তোর এই শর্তে রাজি নই। তুই আমাকে অতটা খারাপ মেয়ে ভাববি না। তোর যদি এরকম চাহিদাই হয়, তাহলে চলে যা, কিছু টাকা ঢাল, হাজার হাজার মেয়ে পেয়ে যাবি, বুঝতে পেরেছিস? আরে বাহ, কথা তো খুব ভালো জানো, কিন্তু হাজার হাজার মেয়ে নয়, আমার তো তোমাকেই চাই। হ্যাঁ, তোমাকেই চাই, তোমাকেই আমার কাছে আসতে হবে, আর আজকেই, এখনই। আমি বললাম না আমি তো এই শর্তে রাজি নই? তাহলে ঠিক আছে, তুমি যখন রাজি নই, চলো তোমাদের ব্যবস্থা করি। আগে তোমার না, তোমার ভাইয়ের, তোমার চোখের সামনে তোমার মাতাল ভাইকে মেরে ফেলবো। তুমি সেটা দেখতে পারবে তো? সহ্য করতে পারবে তো? আমি বেঁচে থাকতে এরকম কিছুই হবে না। হ্যাঁ, তোমার হাতেই সবকিছু। এই যাও তো, সুগাকে নিয়ে এসো। না না, দাঁড়াও, তাহলে বলো তুমি কি আমার প্রস্তাবে রাজি? ভাবোতেই ভাবো, ব্যাস আমার কাছে আসো, চিন্তা করো না, তোমাকে সুস্থভাবে পৌঁছে দেব, আর তোমার ভাইকেও। আমি বিশ্বাসঘাতকতা করব না। বলো, আমার প্রস্তাবে রাজি তুমি? কি হলো বলো? ও কিছু বলছে না, যা তোরা সুগাকে নিয়ে আয়। না না না, আমি রাজি। চলো যাও, তোমরা তোমাদের মতো কাজে লেগে পড়ো, আর তুমি আমার সঙ্গে।
ওয়াশরুমে? ওয়াশরুমে কেন আমাকে? পাগল নাকি? আরে বাহ, স্মেলটা তো দারুণ। কি পারফিউম ইউজ করো? আমি জানি না। ঠিক আছে, জানতে হবে না। একটু পর আমি তোমাকে বলে দেব তুমি কি পারফিউম ইউজ করো। স্যার, কিছু মনে করবেন না। আপনি দেবেনের সাথে এসব কেন করলেন স্যার? আপনি তো বলেছিলেন তাকে বিয়ে করবেন। বাধ্য হয়েছি। আজ যদি আমি তাকে বিয়ে করতাম, কাল সে আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিত। তাতে আমি তাকে আটকাতে পারতাম না। তাই আমি এটা করলাম, যাতে ভবিষ্যতে তেমনটাই করতে পারি যেমনটা আমি চাই। সে যাতে আমাকে ছাড়তে না পারে। খুব সহজেই আমাদের মধ্যে যাতে একটা সম্পর্ক গড়ে ওঠে। কি বলছিস বাবা? এত কিছু হয়ে গেল? হ্যাঁ বাবা, আমি জানি না। আমি তো শুধু একটা নেশার ঘোরের মধ্যেই ছিলাম। ব্যাস, আমি দেখলাম আমি যেন কোথায় বাধা। আবার আমি ঘুম থেকে উঠে দেখলাম আমি হোটেলে। বুঝতে পেরেছি এগুলো ওরাই করেছে। কি চাই এই জনি আমি জানি না। আমার ছেলে মেয়েকে কিডন্যাপ করে বারবারও কি বোঝাতে চাইছে? ওর ঝামেলা আমার সঙ্গে। ও যা বোঝাপড়া করার আমার সঙ্গে করুক। আমার ছেলে মেয়েকে কেন? এসবের মাঝে যদি আমার ছেলে মেয়ে কারো ক্ষতি হয়ে যায় না, আমি ওকে ছাড়বো না। তো তুমি এভাবে বসে থাকলে তোমার ছেলে মেয়ের ক্ষতি হবে না? যুদ্ধ নয়, ঝামেলা নয়, শান্তি চাই আমি। তুমি ওনার সঙ্গে কথা বলো, আর বলো প্লিজ যাতে উনি আর এরকম না করেন। এর জন্য যা করা লাগে তুমি করো, কিন্তু আমি আর কোনো ঝামেলা দেখতে চাই না। হ্যাঁ জিন, তুমি ঠিকই বলেছো। আমিও চাই না। আমি জনিকে কল করব। আমি ওকে বলবো ও কি চায়। ও যাতে সরাসরি আমাকে বলে। এইরকম চলতে দেওয়া যায় না। দেশে তো আইন আছে। আমি পারবো না আমার ছেলে মেয়েকে থানায় দেখতে, কোর্টের কাঠগড়ায় দেখতে। কি? হ্যাঁ সুগা, হ্যাঁ, এবার তুমি কিছু করো। আমি পারবো না বিয়ে করতে, প্লিজ সুগা। আরে আরে, তুমি চিন্তা করো না। তুমি বাড়িতে বলবে যে আমি আর সুগার সঙ্গে কথা বলবো না, তোমাকে যাতে বিয়ে না দেয়, এটা বলবো। কিন্তু আমি তোমার সাথে কথা না বলে কি করে থাকবো? আরে তুমি বাড়িতে বলবে, শুধুমাত্র বিয়েটা আটকানোর জন্য। পারবে না? চেষ্টা করে দেখছি। হ্যালো, কে বলছেন? জনি, আমি বলছি। আরেম। আরে আরেম জি, আমাকে কল কি মনে করে? দরকার আছে তাই। তা বল, তোর শত্রুকে আবার তোর কি দরকার পড়লো? জানি, আমি তোকে সোজাসুজি বলতে চাই। তুই কি চাস বল? তুই কি চাস আমার ছেলে মেয়ে মারা যাক? আমার ছেলে মেয়েকে মেরে ফেলতে চাস? দেখ জানি, আমার ছেলে মেয়ে তো তোর সন্তানের বয়সী। তুই ওদের ক্ষতি করার কথা কি করে ভাবতে পারিস? তুই কি বলছিস আরেম? আমি বুঝতে পারছি না। জনি, আমার ছেলে কিডন্যাপ হয়েছিল। তোর ছেলে কিডন্যাপ হয়েছে, তাতে আমি কি করব? আমি তো করিনি। তুই করিসনি? তুই না করলে কে করেছে? আমি না করলে আর কে করতে পারে? জাঙ্কুক। কিন্তু জাঙ্কুক কি তোর কথা ছাড়া করবে? তোর ছেলে তো তোর কথা ছাড়া কোনো কাজ করতে পারে না, আমার তো মনে হয় না। দেখ, তোর ছেলে মেয়ে জাঙ্কুকের সঙ্গে যা করেছে, এরপর জাঙ্কুক এরকম কিছু করবে, এটাই স্বাভাবিক নয় কি? দেখ জনি, তোর শত্রুতা আমার সঙ্গে। আমি আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি চাই না। তাই আমি চাই তোর সঙ্গে একটা বোঝাপড়া করতে। কোথায় কখন তুই বসবি বলিস, আমি চলে আসবো। তার মানে আরেম তুই বলতে চাইছিস, দেখ ঝামেলা না, সন্ধি করতে চাই। আর কখনো ভবিষ্যতে আমাদের সন্তানদের সঙ্গে যাতে কোনো ঝামেলা না হয়, ওদের যাতে কোনো ক্ষতি না হয়, সেই সন্ধি করব। এইদের সঙ্গে আগেরদের অনেক পার্থক্য। যখনই আমি আগেরদের সামনে আসতাম, সে সব সময় রেগেই থাকতো, আমাকে হুমকি দিত, মারতে চাইতো। এমনকি তার তো একমাত্র লক্ষ্য আমাকে মেরেই ফেলা। কিন্তু আজকে কি হলো? আমি তোমার সামনে, তবু তুমি আমার সঙ্গে একটু কথা বলছো না, কোনো প্রয়োজন দেখছি না। তাই আচ্ছা দেব, একটা কথা কি জানো? এই যে তুমি যখন আমার সামনে থাকো না, আমার খুব ভালো লাগে। সে তোমার সঙ্গে আমার যেরকম সম্পর্ক হোক, তুমি আর আমি শত্রু, কিন্তু যখনই তুমি আমার আশেপাশে থাকো, তখন কেমন একটা অনুভব হয়ে জানো? বুকের পাশটায় প্রচন্ড ব্যথা করে। আমার কিন্তু কোনো হার্টের সমস্যা নেই, ব্যাস কিসের জন্য এটা জানি না।
যা বলার সোজাসুজি বলুন, আর না হলে যান এখান থেকে। সোজাসুজি বলতে চাইছি, তুমি আর আমি একটা সমাধানে আসতে পারি না? সমাধান? অ্যাকচুয়ালি আমি তোমার হাতটা ধরতে চাই, মানে সারা জীবনের জন্য। যখন তোমার আমার সঙ্গে শত্রুতা থাকবে, যখন তুমি আর আমি একে অপরের বিপরীতে থাকবো না হয়, কিন্তু সবকিছুর আড়ালে, সবকিছু পেরিয়ে দুজনে এক পথে একবার হাঁটতে চাই। যে পথে আপনি থাকবেন সেই পথে পাও ফেলতে চাই না, আর যে পথে তোমার পা না পড়বে সেই পথেও আমি পা ফেলতে চাই না। আমি জানি না এর পরিণাম কি, তবে আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর ভবিষ্যৎ। আপনি যে সুন্দর ভবিষ্যৎটা দেখছেন না, এটা কেবলমাত্র একজনেরই হতে পারে, হয় আপনার নয় আমার। একজনেরই না, দুজনেরই হবে, তোমার আমার একই সাথে। আমি যে স্বপ্নটা দেখেছি, আমি যে আশাটা করেছি, হয়তো একটু সময় লাগবে, কিন্তু পূরণ হবে। আপনি কি আশা করেছেন আমি জানি, হয়তো পূরণ হবে, না হয় হবে না, হবে, আমি জানি হবে। আমার নিজের প্রতি বিশ্বাস আছে। ঠিক আছে, সেই বিশ্বাস নিয়ে থাকুন আপনি। কি হয়েছে ড্যাড? জাঙ্কুক, তুই জানিস কি হয়েছে? না ড্যাড, কি হয়েছে? জাঙ্কুক ওই আরে মামাকে কল করেছিল, ও আমাকে হুমকি দিয়েছে, জানিস? হুমকি? হ্যাঁ, বললো ওর ছেলেকে নাকি কিডন্যাপ করা হয়েছে, আর এতে নাকি আমার হাত আছে। ও আমাকে সরাসরি বললো নাকি আমাকে মেরে ফেলবে। তুই ভাবতে পারছিস? কি? ওর এত বড় সাহস, ও তোমাকে মারার হুমকি দিয়েছে? ও কি জানে না তোমার ছেলে এখনো বেঁচে আছে? ও বলেছে আমাকে আর তোকে একই সাথে মেরে ফেলবে। আমাদের পরিবারে নাকি কোনো অস্তিত্বই রাখবে না ও। আমাকে চেনে না ড্যাড, ও জানে না ও কতবার ভুল করেছে তোমাকে হুমকি দিয়ে। ওর ব্যবস্থা তো আমিই করব। না জাঙ্কুক, বাবা ঝামেলা আমি চাই না, আমার ভয় হয় তোকে নিয়ে। ড্যাড, তোমার কি ইচ্ছে? ওর সাথে বোঝাপড়া করতে চাও নাকি ওকে? না বাবা, না, এসব আমি চাই না। এসব যদি চাইতাম তাহলে অনেক আগেই কিছু করতে পারতাম। ঠিক আছে ড্যাড, তুমি যা চাও তাই হবে। তারপর জনির মতো প্ল্যান করলো এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় আরেনকে আসতে বললো। আমার খুব ভয় করছে। কেন জিমিন, কেন ভয় পাচ্ছ? যদি তোমার কিছু হয়ে যায় আমার কি হবে? জিমিন, আমার কি হবে? আমার কিছুই হবে না। তুমি আছো না, তুমি বুঝতে পারছো না। আমার এমনি ভয় করছে না। তুমি তো বলেছো ওদের ব্যাপারে, তোমার কথা অনুযায়ী ওরা যা কিছু করতে পারে যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। না জিমিন, আমার কিচ্ছু হবে না। তুমি শুধু আমার জন্য দোয়া করো আর অপেক্ষা করো। আমরা যা ভাবছি হয়তো সেরকম কিছুই হবে না। জানি না কাল কি হবে, কিন্তু আমার ইচ্ছে কাল এমন কিছু ঘটুক যাতে আমাদের জীবনটা বদলে যায়। তুমি আর আমি চাইলে সেটা করতে পারি। আমরা এই ঝামেলা মিটিয়ে দিতে পারি এক নিমেষে। কেন মেটাবো আমি? অবশ্যই আপনার বাবার সঙ্গে বোঝাপড়া করা উচিত। আমি শুধু একটা কথাই জিজ্ঞেস করব, আমার বেস্ট ফ্রেন্ডকে কেন মারা হয়েছিল? আমি বুঝতে পারছি তোমার মনের কষ্টটা। হয়তো তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছো, কিন্তু কাল যদি খারাপ কিছু হয়, যদি এমন কাউকে হারাতে হয় যার কষ্ট কোনোদিনও ভোলার নয়, আমরা কি সেটা আটকাবো না? আমরা কি করে আটকাবো? তুমি কোনো প্রশ্ন করো না, এই পেপারটাই সাইন করে দাও আর বাকিটা আমার হাতে ছেড়ে দাও। কিসের পেপার এটা? রেজিস্ট্রি। আপনি ভাবলেন কি করে আমি এটাই সাইন করব? একটাই উপায়, তুমি এটাতে সাইন করলে আমি আমাদের সম্পর্কের কথাটা তুলবো। আশা করি এরপর আর তোমার বাবা আমার বাবার সঙ্গে ঝামেলা করতে চাইবেন না। হয়তো তোমার মুখের দিকে তাকিয়ে আমার কোনো ক্ষতি করতে চাইবেন না। এক মিনিট, আমার বাবা আপনার ক্ষতি করতে চায় সেটা আপনি কি করে জানলেন? আজ পর্যন্ত আমার বাবা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করেছে? দুজনেই কিছু না কিছু করেছে, না হলে এতদিনের দ্বন্দ্ব তো আর বজায় থাকতো না, বলো? আমি এই পেপারটাই সাইন করব না, দরকার হলে মরে যাব, তবুও না। তাহলে আর কি, আমার কাছে তো আর কিছু বলার নেই। আমি তো আর বলতে পারবো না তোমার আমার মধ্যেকার ঘটনা, তবে এটা তো বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি। আরেনতে আর সুগা তিনজনে আলাদা আলাদা ভাবে জিনকে কিছু না বুঝতে দিয়ে বের হয় বাড়ি থেকে এবং তার প্রিপারেশন নিয়ে জনি পুরান বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এইদিকে জনি তার প্ল্যান মতো আরেন বের হওয়ার পরপরই জিনকে কিডন্যাপ করে সেখানে নিয়ে আসে। তাহলে জনি, আসল কথায় আসি। সেজন্যই তো তোকে রেখেছি, কিন্তু তোর ডান হাত তোর মেয়েকে তো দেখছি না, আর তুই শুধু তোর ছেলে আর দুটো লোক নিয়ে কেন এসেছিস? দেখ জনি, সন্ধি করতে এসেছি আমি, যুদ্ধ নয়। এবার জনি কাজের কথা বলি।
আরেম আর জনি বসে কথা বলছিল। তখন আরেমের একজন লোক লক্ষ্য করে আরেমকে কেউ দূর থেকে টার্গেট করেছে। আর তখন সে এক মুহূর্ত অপেক্ষা না করে তাকে সরাসরি শুট করে দেয়। আরেম, এটা কিন্তু কথা ছিল না, তোর লোক আমার লোককে শুট করেছে, এই জন্য কিন্তু আমি তোকে আসতে বলিনি। এই জন্য কিন্তু এখন এই পরিস্থিতিটা আর এরকম থাকবে না। এই বলে জনি ইশারা করতে জনির সকল লোকেরা আশপাশ থেকে বেরিয়ে আসে। আর আরেম সেটা দেখে অবাক হয়ে যায়, কারণ সে এরকম কিছু ভেবেছিল। তখন আরেমও পাল্টা আক্রমণ করে এবং দুই পক্ষের মধ্যে লড়াই হয়। এরই মাঝে তেও চলে আসে তার কিছু লোক নিয়ে। এক পর্যায়ে জনির লোকেরা আড়ালে লুকিয়ে পড়ে। বাবা, আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত, কারণ আমরা যে কারণে এখানে এসেছিলাম সেটা কখনোই সম্ভব না। তুই কি বলিস? এই বলে আরেম, সুগা আর তে নিজেদের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। আর তখনই জনি এসে তেকে আটকালো। ওখানে দাঁড়া আরেম, না হলে আমি তোর মেয়েকে কিন্তু মেরে ফেলবো। জনি, দেখ, আমার মেয়েকে ছাড়, কিন্তু তুই চুপচাপ তোর লোকেদেরকে দাঁড়াতে বল আর তাদের হাত থেকে অস্ত্র ফেলতে বল। জনি, তুই যদি এরকম কিছু করার কথা ভাবিস তাহলে কিন্তু আমি শুট করে দেবো। জনি, তুই পারবি না, কারণ তোর মেয়ে আমার হাতে আছে। জনি, আমি তোর ছেলেকে শুট করে দেবো। কি? তুই আমার ছেলেকে শুট করবি? এই বলে জনি আর আরেম নিজেদের মধ্যে ঝামেলা করতে শুরু করে। এক পর্যায়ে মারামারির মধ্যে কোনোভাবে আরেমের হাত থেকে গুলি বের হয়। জনি আর আরেমের মধ্যে হাতাহাতি হচ্ছিল। আরেমের হাতে গুলিটাই জনি বারবার নেওয়ার চেষ্টা করছিল। আর এক পর্যায়ে আরেমের হাত থেকে গুলি বের হয়ে যায় আর গুলিটা গিয়ে জাঙ্কুকের বুকে লাগে। কেউ এগিয়ে না গেলেও তে দৌড়ে জাঙ্কুকের কাছে যায়। এটা তুই কি করলি জনি? আমি কোথায় করলাম? গুলি তো তুই করলি আরেম। গুলি আমি করিনি জনি, গুলি তোর হাতে ছিল। কই না তো, আমি তো তোর সঙ্গে মারামারি করেছিলাম আর তখনই তো গুলিটা তুই করলি। বাবা, এখান থেকে চলো, এখানে আর দাঁড়ানোটা সেফ হবে না। কিন্তু ভাইয়া, জাঙ্কুকে গুলি লেগেছে, আমরা কিন্তু ওকে মারতে আসিনি এখানে। তোর ভাই যা বলছে শোন, তাড়াতাড়ি আয়, আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। আরে দাঁড়া আরেম, এত তাড়া কিসের? এখনো তো কথাই শেষ হলো না। জনি, তোর ছেলের গুলি লেগেছে, আগে ওকে বাঁচা। আরে আমার ছেলের গুলি তো লাগেনি, ও তো আমার ছেলেই না। দেখ, ও এখনো বেঁচে আছে, ওর এখনো জ্ঞান আছে, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা। এইসব কথা বলিস না। আরে তুই আগে আমার কথা শোন। আর ওর জ্ঞান আছে, ঠিক আছে, ওর জ্ঞান থাকতে থাকতে ও কথাগুলো শুনো। চল তোকে প্রথম থেকে বলি। আমার ভাইকে তোর মনে আছে আরেম? তোর ভাই? কিন্তু উনি তো অনেক আগে মারা গেছেন। হ্যাঁ, তোর জন্য মারা গিয়েছিলেন, এটা মনে আছে তো তোর? দেখ জনি, তোর ভাই হয়তো আমার জন্য মারা গেছেন, কিন্তু আমি তো তাকে মারিনি। উনি গন্ডগোলের মধ্যে এসেছিলেন, তাই উনি মারা গেছেন। তোর জন্য আমার ভাই মারা গেছে। তখন আমার ভাই সদ্য নতুন বিয়ে করেছিলেন আমার ভাবি, যে জাঙ্কুকের মা মানে রোজ। উনি আমার ভাবি হন, কিন্তু জাঙ্কুক জানে উনি ওর মা। আমার ভাই যেদিন মারা গিয়েছিলেন সেদিনই আমি প্ল্যান করেছিলাম যে তোকে আমি এমন ভাবে শাস্তি দেব, তোর জীবনে আমি এমন ভাবে দুর্বিষহ করে দেব, তুই আর বাঁচতেই চাইবি না। আর আজকে দেখ, তোর হাত দিয়ে তোর ছেলেকে আমি খুন করালাম। আমার ছেলে? হ্যাঁ, ওই যে তোর পাশে যে দাঁড়িয়ে আছে না সোগা, ও তোর ছেলে না। এই যে এখানে যে মাটিতে শুয়ে আছে জাঙ্কুক, এই তোর ছেলে। এসব তুই কি বলছিস জনি? হ্যাঁ বলছি, তুই শোন, তাহলেই বুঝতে পারবি। যখন আমার ভাই মারা গেছিল তখন আমি প্ল্যান করেছিলাম, আর আমার ভাবিও প্ল্যান করেছিলেন। উনিও এটাই চাইতেন যে তোর শেষ দেখবেন। আর তখনই আমরা এটা ভেবে নিই, তোর সন্তানকে আমরা নিয়ে আসবো, আমরা মানুষ করব, বড় করব, আর তারপর বড় হওয়ার পর তোর সন্তানকে তোর বিরুদ্ধে খেপাবো। আর তারপর তোর সন্তানকে আমি তোর হাত দিয়ে খুন করাবো। জনি, এসব তুই কি বলছিস? আমি একদম ঠিক বলছি। তারপর আমি তোর উপর নজর রাখতে শুরু করলাম। তুই বিয়ে করেছিস, ওই দিক দিয়ে আমিও বিয়ে করেছিলাম। আমারও সন্তানরা আছে, কিন্তু এখানে না। আমার স্ত্রী, আমার সন্তানরা কানাডায় সেটেল। আর আমি প্ল্যান করেছিলাম এখানে এই দিনটা দেখার পর আমি কানাডায় চলে যাব, আর তুই তোর সন্তানের খুনি হয়ে জেলে যাবি। আর সেই প্ল্যান অনুযায়ী যেদিন তোর বাচ্চা হলো, যেদিন তোর বউ হসপিটালে গেল, সেদিনই আমি পৌঁছে গেছিলাম। আমি শুনতে পেয়েছি তোর ছেলে হয়েছে, কিন্তু তোরা কিন্তু তখন তাকে দেখিসনি। আর আমি তখন অনেক জায়গায় গেলাম একটা ছেলে সন্তান কেনার জন্য, আমি কিনতে পাইনি। আর তখন এই সোগাকে আমি আমার লোক দিয়ে চুরি করিয়ে আনিয়েছি। জনি,
এসব তুই কি বলছিস? আমি এসব বিশ্বাস করি না। দেখ, বিশ্বাস যদি না করিস তাহলে এক কাজ কর, ও তো মরে যাবে, তারপর ওর একটা স্যাম্পল নিয়ে তোর সঙ্গে ডিএনএ টেস্টটা করিয়ে নিস, তাহলে তোর বিশ্বাস হয়ে যাবে। আমি মিথ্যে বলছি না, যদি মিথ্যে বলতাম তাহলে ওকে বাঁচাতাম, আমি এইভাবে বসে বসে মরতে দিতাম না। তার মানে জনি জাঙ্কুক আমার? হ্যাঁ, জাঙ্কুক তোর ছেলে। আর ওই দিন আমি তুই দেখার আগেই তোর ছেলেকে চেঞ্জ করে দিয়েছিলাম। তোর ছেলের জায়গায় এই মিষ্টি ছেলেটা, মানে তোর পাশে যে দাঁড়িয়ে আছে সুগা, ওকে রেখে দিয়েছিলাম। আর তোর ছেলেকে পরম যত্ন সহকারে আমার সঙ্গে নিয়ে এসেছিলাম। আর তারপর ওকে অনেক যত্ন করে মানুষ করেছি, ওকে বড় করেছি, পড়াশোনা করেছি, আর তোর বিরুদ্ধে খেপিয়েছি। এবার তুই কি করবে ভাব, আমি তো এখান থেকে চলে যাব। তারপর আরএম জাঙ্কুকের কাছে গেল, আর জনি তো এই দিক দিয়ে মহা খুশি, কারণ আজকে তার স্বপ্ন পূরণ হয়েছে। আর অন্যদিকে জিমিন চলে এসেছে পুলিশ নিয়ে, যার কারণে জনি পালাতে পারেনি। আর পুলিশ এসে জনিকে ধরে। ইন্সপেক্টর, গুলিটা উনি করেছেন, আমার বাবার নাম বলছেন, হয়তো গানে আমার বাবার ফিঙ্গারপ্রিন্ট পাবেন, কিন্তু তারও ফিঙ্গারপ্রিন্ট আছে, আর গুলিটা উনি করেছেন। আপনি চিন্তা করবেন না মিস্টার সুগা, আমরা দেখছি। এই তোমরা ওনাকে ধরো। তারপর পুলিশ জনিকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। আর জনির লোকেরা তখন জিনকে দেখায় যে জিন তাদের পাশে ছিল, কিন্তু মুখ বাঁধা অবস্থায়। জিন, জাঙ্কুক আমাদের? আমি শুনেছি আরে ও আমাদের ছেলে। না না, ওর কিছু হতে পারে না। তুমি চিন্তা করো না জিন, তুমি চিন্তা করো না, আমরা ওকে হসপিটালে নিয়ে যাবো, ও ঠিক হয়ে যাবে জিন। তারপর আরএম, জিন ও কয়েকজন লোক মিলে জাঙ্কুককে হসপিটালে নিয়ে যায়। সুগা সেখান থেকে যেতে নেবে, আর তখনই সে লক্ষ্য করলো তাদের আশেপাশে কে কোথাও নেই। ডক্টর, আমার ছেলে। চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক আছে, তবে হ্যাঁ, ওনাকে একটু দেখে রাখবেন। এর আগে ওনার গুলি লেগেছিল, এইভাবে পরপর বারবার অপারেশন করা ঠিক নয়। থ্যাংক গড আমার ছেলেটা ঠিক আছে, না হলে আরে আমি আমার ছেলেটাকে পেয়েও হারাতাম। বলো বাবা, কখন থেকে তোমাকে বলার চেষ্টা করছি, এই জনি আঙ্কেলের ওখান থেকে উধাও। কি বলছিস তুই? দেখে দেখতে পাচ্ছিস না? না বাবা, এরকম একটা সময় তে আমাদের সামনে নেই, দেখো তুমি। বাবা, আমার খুব ভয় করছে, তের আবার কেউ কোনো ক্ষতি করেনি তো? আমার ছেলেকে পাওয়ার আনন্দে আমি আমার মেয়েটার খবরই রাখিনি। জিন, তুমি এখানে থাকো, আমি তের খবর নিয়ে আসি। ও কোথায়? ওকে এখনো পাওয়া যাচ্ছে না। তুমি তোমার মেয়ে করছো, এতদিন পর তুমি তোমার ছেলেটাকে পেয়েছো। আর তোকেও বলি সুগা, দেখতেই তো পাচ্ছিস কি অবস্থা ছেলেটার। এখন তোর বাবার মাথায় অন্য টেনশন না দিলেই নয়। মা, ব্যাপারটা সেটা নয়। বাবা, তোমার এখন মায়ের সঙ্গে থাকা উচিত। আমি এই দিকটা সব দেখে নিচ্ছি। তে হয়তো কোথাও গেছে, হয়তো ওর কোনো দরকারি কাজ করছে, কোনো ব্যাপার না। তোমরা এখন জাঙ্কুককে দেখো, ওর খেয়াল রাখো। এই দিকে তেকে খোঁজার কোনো কমতি রাখেনি সুগা, সব জায়গায় খবর নিয়েছে। কেউ জানে না তের খবর, তের বন্ধু বান্ধবের কাছেও সে জানার চেষ্টা করেছে। রাত তখন গভীর, জাঙ্কুকের জ্ঞান ফিরেছে, আর সঙ্গে সঙ্গে জাঙ্কুকের চারপাশে ভিড় জমিয়েছে সকলে। কিরে জাঙ্কুক, বাবা তোর এখন কেমন লাগছে রে? তোর এখন ভালো লাগছে তো? খারাপ লাগছে না তো বাবা? জাঙ্কুক, এখন কেমন লাগছে তোমার? স্যার, আপনি ঠিক আছেন তো স্যার? আপনার কিছু হয়নি তো স্যার? আমি ঠিক আছি কাই। জাঙ্কুক নিশ্চুপ হয়ে বসে আছে। আজ জাঙ্কুকের চারপাশে যারা আছে তাদের কাউকেই জাঙ্কুক ভালোভাবে চেনে না, কিন্তু তারাই জাঙ্কুকের সব থেকে আপন, সব থেকে কাছে। কাই বাবা কোথায়? কাই মায়ের খবর জানো? স্যার, বড় স্যারকে পুলিশ ধরে নিয়ে গেছেন, আপনার উপর গুলিটা উনি চালিয়েছেন সেই জন্য। আর মা? স্যার, আপনার মা আগেই চলে গেছেন, শুনেছি উনি নাকি তার বাপের বাড়িতে গেছেন, সেখান থেকে উনি নাকি চলে যাবেন। আমার সঙ্গে একবার মা দেখা করলো না? মাকে আমাকে মিস করবে না কাই? বলো না কাই, এমন কেন হলো আমার সঙ্গে? আমি কি ভুল করেছিলাম কাই? যাদের সঙ্গে এতদিন কাটিয়েছি তারা আমার কেউ না, হতে পারে তাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক না, তাই বলে এতদিন কাটানোর সময় এত সুন্দর সম্পর্ককে এক নিমিষে মুছে ফেলা যায়? ও কাই, বলো না তুমি, বলো না প্লিজ। আমি কি করব বলো? আমি কি করে মেনে নেব সবটা? স্যার প্লিজ স্যার, আপনি কাঁদবেন না স্যার, আপনি কাঁদলে আমাদের ভালো লাগে না স্যার। প্লিজ আপনি একটু শান্ত হন, এই সময় আপনার কান্নাকাটি একদম ঠিক না স্যার। এইসব কি বলছিস জাঙ্কুক? তুই বাবা, আমরা তোর কেউ না, আমি তোর মা। এই যে উনি তোর বাবা, এখানে সবাই তোর আপন। দেখ, সবাই তোর জন্য কিভাবে রাত জেগে অপেক্ষা করছে, আর তুই বলছিস তোর কেউ নেই। একটু শান্ত হ।
জাঙ্কুক দেখো বাবা, তোমার মা কিভাবে কাঁদছে। তুমি কি চাও তোমার মা এভাবে কাঁদুক? 26টা বছর তোমার মা তোমাকে কাছে পায়নি, কতটা কষ্ট জমিয়েছে ওর মনে। তুমি যদি এভাবে কাঁদো, ও তো কাঁদবে। এটা আমি কি চেয়ে চেয়ে দেখতে পারবো বলো? দেখো এখন আমরাই তোমার সব, আর আমরা তোমার পাশে আছি। এবার আমরা নতুন করে একটা জীবন শুরু করতে পারবো বাবা। জিন আর এম তাদের কান্না দূর থেকে সোগা দেখছে। কেন জানি সোগার আজকে নিজেকে অনেকটা পরপর লাগছে। কেন জানি তার মনে হচ্ছে এখন তার আর কিছু নেই। এই মুহূর্তে মনে হচ্ছে সামনে যে যারা দাঁড়িয়ে আছে তারাও তার কেউ নয়। আসলে বাবা মার ভালোবাসাটাই এরকম, নিজের ভাই বোনকেও ভাগ দেওয়া যায় না। তার উপর এত বছর পর যদি অন্য কেউ এসে এইভাবে কেড়ে নেয়, সেটা কি মানা যায়? দেখুন দেখুন, আপনারা পেশেন্টের সামনে বসে এভাবে কান্নাকাটি করবেন না। ওনার জ্ঞান ফিরেছে, আপনারা ওনাকে কালকে নিয়ে যেতে পারবেন। কিন্তু হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট করানোর জন্য হয়তো আপনাদেরকে এখানে আসতে হবে, না হলে আমাদের এখান থেকে একজন ডক্টর গিয়ে দেখে আসবেন। পরের দিন সকালে জাঙ্কুককে নিয়ে সকলে বাড়িতে গেল। এইদিকে এই খবর কেউ নিচ্ছে না, শুধুমাত্র সুগা ছাড়া। আমি এখন কি করবো জিমিন? কোনো খবর পাচ্ছি না তে। প্লিজ জিমিন, আমাকে সাহায্য করো, তে খবর এনে দাও। সুগা সুগা, তুমি চিন্তা করো না, পাওয়া যাবে তে খবর। তে কোথায় যাবে? তে কি ছোট নাকি যে হারিয়ে যাবে? জিমিন, তুমি বুঝতে পারছো না, আমার ভয় করছে কোনো নতুন শত্রু না আবার আমাদের জীবনে চলে আসে, আমাদের সুন্দর জীবনটা নষ্ট করে দেয়। এরই মধ্যে বেশ কয়েকদিন কেটে গেছে। জাঙ্কুক এখন মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। মা। হ্যাঁ বাবা বল, তোর কিছু লাগবে? মা, এই কদিনে একবারও দেখে দেখলাম না তো। হ্যাঁ বাবা, এই কথাটাই আমি বলার চেষ্টা করছিলাম। এই কদিনে একবার একে দেখা যায়নি। দেখে আমি অনেক খুঁজেছি বাবা, আমি তো এর কোনো খবর পাইনি। আমার মেয়েটার তো কোনো খেয়ালই রাখছি না আমি। এই কদিন যে ও বাড়িতে ফেরেনি, কই আমি তো একবার ওর খোঁজ নিলাম না। কেমন বাবা আমি? না না সুগা, তুই আগে এটা বল, তুই কি মিসিং রিপোর্ট করেছিস? সব করেছি বাবা, কিছুতেই কিছু হয়নি। কি শুরু করেছো তোমরা বাড়ির ভিতরে? দেখছো তো আমার ছেলেটা অসুস্থ, ওর সামনে এভাবে চেঁচামেচি কেন করছো? তোমার মেয়ে ঠিকই আছে, যেখানে আছে হয়তো ভালোই আছে। যখন ইচ্ছে দেখবে ঠিক বাড়িতে ফিরে আসবে। কোথায় যাবে? বাড়ি ছাড়া তো আর কোনো জায়গা নেই। এতদিন পর আমার পরিবারের শান্তি ফিরে এসেছে। ওই একটা মেয়ের জন্য তুমি প্লিজ আর ঘরে অশান্তি করো না। এমনিতেও ওর এত ইম্পর্টেন্স নেই আমাদের বাড়িতে। এসব তুমি কি বলছো মা? আমি হয়তো তোমার কেউ না, কিন্তু তে তো তোমার নিজের মেয়ে। না, তে আমার নিজের মেয়ে নয়। জিন, কি বলছো তুমি? রাগের মাথায় যা ইচ্ছে তাই বলছো। কথা ভেবে চিন্তে বলো জিন। আমি ভেবে চিন্তেই বলছি, তে আমার মেয়ে নয়। তে তোমার মেয়ে হতে পারে, তে আমার মেয়ে নয়। জিন প্লিজ, এমনিতেই আমি অনেক টেনশন আছি, তুমি প্লিজ এর মধ্যে আর টেনশন দিও না। এটা সত্যি, ও তোমার আমার কারোরই মেয়ে নয়। আমার মেয়ে নয় মানে? কারণ তে তোমার মেয়ে নয়, জিমিন তোমার মেয়ে। জিমিন আমার মেয়ে? এসব তুমি কি বলছো জিন? হ্যাঁ, এটাই সত্যি। জিন, তুমি কি বলছো পরিষ্কার করে বলো। আমাকে এই বয়সে আর এইভাবে টেনশন দিও না, আমি বাঁচবো না। তোমরা যে যেভাবে ইচ্ছে আমাকে ঠকাচ্ছ। হ্যাঁ ঠকাচ্ছি, ঠকিয়েছি, ঠকাতে বাধ্য হয়েছি। কারণ আমি জানতাম আমি যদি আমার মেয়েটাকে এই পরিবারে রাখতাম, তাহলে ওকে তুমি তোমার মতো করে মানুষ করতে। আর যেভাবে তুমি তেকে করেছো, মানে মানে হলো এই যে তেকে সুগাকে তুমি তোমার মতো করে মানুষ করেছো। বাইরে রাস্তায় ছেলে মেয়েদের সঙ্গে মারামারি করে, গুন্ডামি করে, বদমাশি করে বেড়ায়। এসব বৈশিষ্ট্য আমি আমার মেয়ের প্রতি দেখতে চাইনি। আমি আমার মেয়েকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছি। আর সেই জন্য যেদিন ওর জন্ম হয়, সেদিন তোমরা তখন ওকে দেখোনি। আর সেই দিন তখন আমি। প্লিজ ডক্টর, আপনি অন্তত আমার কষ্টটা বুঝুন। আজকে যদি এই মেয়েটাকে আমি আমার সঙ্গে নিয়ে যাই, তাহলে আমার মেয়ে ভবিষ্যতে একটা গুন্ডা হবে। আপনি কি চান? কোন মাই চায় তার মেয়েকে এভাবে মানুষ করতে? আমি আমার মেয়েকে আমার মতো করে মানুষ করতে চাই। তাই প্লিজ ডক্টর, আপনি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না। ঠিক আছে, আপনি যখন বলছেন, আমি ওই দম্পতির সঙ্গে কথা বলছি। আসলে তারা নতুন বিয়ে করেছেন, ভুলক্রমে তাদের সন্তান হয়েছে, কিন্তু তারা এখন একে অপর থেকে ডিভোর্স নেওয়ার পরিকল্পনা করছে। এখন তাদের সন্তানকে তারা বলছিল এতিমখানায় দিয়ে দেবে। আপনি যদি বলেন তাহলে আমি ওকে চাইতে পারি আপনার জন্য। ঠিক আছে ডক্টর, কোনো কথা নেই, আপনি ওকে নিয়ে আসুন। আমি এদিকে আমার মেয়েকে রাখার ব্যবস্থা করছি। মিস কিম, এই হলো আপনার মেয়ে। দেখি, বাহ, খুব মিষ্টি মেয়ে তো। এরকম একটা মিষ্টি মুখ দেখে কার ছেড়ে দিতে ইচ্ছে করে। তুই চিন্তা করিস না মা, তোকে আমি মায়ের ভালোবাসা দিয়ে বড় করব। তারপর তারপর জিমিনকে নিয়ে আমি বগুন ভাইয়ের কাছে যাই, কারণ বগুন ভাইয়ের কোনো সন্তান ছিল না। আমি জানতাম তারা আমার মেয়েকে পরম যত্নে আদরে মানুষ করবেন। তারপর থেকে আমি আমার মেয়েকে নিজের চোখের সামনেই বড় হতে দেখছি, কিন্তু আজ পর্যন্ত কখনো ওকে বুঝতে দেইনি যে আমি ওর মা আর তুমি ওর বাবা।
এই জন্য সুগা, জিমিন আর তোর সম্পর্ক আমি মেনে নিইনি, কারণ আমি তখন জানতাম তুই আমার ছেলে আর জিমিন তো আমার মেয়ে, তাই তোদের সম্পর্কে এইভাবে আমি আপত্তি করেছি। এত বড় মিথ্যে আমার সঙ্গে? আমি সারা জীবন মানুষকে ভালোবেসে এসেছি, তোমাদের সকলের দায়িত্ব নিয়েছি, তোমাদের সব চাহিদা পূরণ করেছি, তুমি আমার নিজের হয়ে ঠকালে। ওই জনিতা ছিল আমার শত্রু, ওটা মানা যায়, তোমারটা মানা যায় না জিন। কিন্তু একটা সত্যি কথা তুমি শুনবে, জাংকুক আর জিমিন তোমার সন্তান, কিন্তু তে আর সুগা একান্তই আমার সন্তান। ওদেরকে আমি আমার মতো মানুষ করেছি, ওরা আমার সন্তান, আর তেকে আমি খুঁজে বের করবই। তেকে খুঁজে লাভ নেই বাবা, তে হারিয়েও যায়নি, তেকে গায়েবও করা হয়নি, ও চলে গেছে। চলে গেছে? এসব তুই কি বলছিস জাংকুক? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আর তে ইচ্ছে করেই লুকিয়ে আছে যাতে আমরা ওকে খুঁজে না পাই। জাংকুক, তুই এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে বল তো কি হয়েছে? বলছি মা, আসলে মা, বাবা, তুই আর আমি একে অপরকে ভালোবাসি। কি বলছিস তুই এসব? হ্যাঁ বাবা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর ওই দিন শর্ত রেখে আমরা একে অপরের কাছে এসেছিলাম। সকলের সামনে তে যখন জানতে পারে আমি তোমাদের ছেলে, আর তখন তে বুঝতে পারে আমি ওর ভাই, আর সেই জন্য লজ্জায় নিজে থেকে চলে গেছে ও, যাতে এই ব্যাপারটা সামনে না আসে। তাই বলে আমরা নাকি পাওয়া যাবে না? ও যে কারণে লুকিয়ে আছে সেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, কিন্তু আজকে যখন সব সত্যিটা বেরিয়ে এসেছে, তাহলে এখন ওর এইভাবে আর পালিয়ে বেড়ানোর কোনো দরকার নেই। আমার মেয়েকে আমি বাড়িতে দেখতে চাই। হ্যালো মিস্টার কিম নামজুন, মিস্টার জনিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সকল কেস তুলে নেওয়া হয়েছে। হোয়াট? কে নিল? আমি তো তুলিনি। আপনার মেয়ে তার বিরুদ্ধে করা সকল অভিযোগ তুলে নিয়েছে। জি, জনিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। কে দিল? তোমার মেয়ে। তার মানে তে আমাদের আশেপাশে আছে? তা তো অবশ্যই, কিন্তু তে জনিকে ছেড়ে কেন দিল? মালিক, জাংকুক ভাইয়ের সাথে একজন দেখা করতে এসেছে, সে শুধু জাংকুক ভাইকেই দেখেছে। আমার সাথে? চলো তো। জাংকুক গিয়ে দেখলো সেটা আর কেউ নয়, তার বাবা, মানে জনি। বাবা, কেমন আছো বাবা তুমি? ভালো আছি রে বাবা। এখন যে তুই আমাকে বাবা বলে ডাকছিস, এটাই আমার জন্য অনেক। জেল থেকে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করে তোর সঙ্গে দেখা করতে চলে আসলাম। এটাই হয়তো বাবা তোর সঙ্গে আমার শেষ দেখা। না বাবা, না, এটা বলো না, এটা তোমার সাথে আমার শেষ দেখা নয়। আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমার কাছে থাকতে চাই। তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো, আমি আমার বাবা বলতে আমি তোমাকেই চিনি। না রে বাবা, এই বাড়ি তোর, এটা তোর পরিবার, তোর মা বাবা সকলেই অনেক ভালো, তুই তাদের কাছে ভালো থাকবি। তোমাকে আর কি বলবো, আমার ভাগ্যটাই যে খারাপ। জন্ম থেকে বড় হলাম এক পরিবারে, এখন শেষে দিনে এসে থাকতে হবে আমাকে অন্য পরিবারে, আর এমন ভাবে থাকতে হবে যে আমি যেখানে আগে ছিলাম সেখানে আমার আর দেখা হবে না, তাদের সঙ্গে আমার আর দেখা হবে, তাদের সঙ্গে আমার আর থাকা হবে। আমি এটা কি করে মেনে নিই বলো তো? পারলে আমায় ক্ষমা করে দিস বাবা, আমি বুঝতে পারিনি ধ্বংসের এই লড়াইয়ে তোকে এতটা কষ্ট দেওয়া হয়ে যাবে। আমায় ক্ষমা করে দিস প্লিজ। না বাবা, এইভাবে বলো না। চলেই যখন যাবে বাবা, আমার শেষবারের মতো একটা সাহায্য করে যাও না। কি সাহায্য বল? বাবা, তে, একমাত্র তুমিই জানো তে কোথায়, কারণ তেই তো তোমাকে ছাড়াতে গিয়েছিল, আর তের সঙ্গে নিশ্চয়ই তোমার দেখা হয়েছে। দেখো না বাবা, এই পরিবারের কাউকে আমি তেমন চিনি না, যদি কারোর সাথে আমার প্রতিদিন দেখা হয়ে থাকে তাহলে সেটা তে। তোমাদের পর আমি ওকে বিশ্বাস করি, ও আমার ক্ষতি চাক আর ভালো চাক। প্লিজ বাবা, তেকে আমার কাছে দিয়ে যাও। তে এখানে থাকে না? না বাবা, তে এখানে থাকে না, সেটা আমি তোমাকে বলবো, কিন্তু এখন তুমি আমার এই ফোনটা নিয়ে যাও। এই ফোনটা তুমি তের কাছে দিয়ে যাও, কোনো একটা বাহানা দিয়ে। ঠিক আছে রে বাবা, তাহলে থাক তুই, আমি আসি। জনি ভাবতে ভাবতে তে যেখানে থাকে সেখানে গেল, কারণ জনিকে ছাড়ানোর পর তে জনিকে তার বাড়ির সামনে পর্যন্ত নিয়ে গিয়েছিল, এবং সেখানে গিয়ে জনি থেকে পেয়ে যায়। তে, আঙ্কেল, আপনি এখানে? গিয়েছিলাম জাংকুকের সঙ্গে দেখা করতে, কিন্তু দেখা হয়নি। কি বলছেন আপনি? দেখা হয়নি? না মা, দেখা হয়নি, আমি আর দেখা করার সাহস পাইনি। তে, এই ফোনটা জাংকুককে দিয়ে দিও, এটা ওর ফোন, আমার স্মৃতি হিসেবে ও রেখে দিবে। আমি জানি ওর সামনে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না, তাই আমি যেতে পারলাম না। তুমি প্লিজ মা, বাড়িতে গিয়ে এটা ওকে দিয়ে দিও। তাহলে মা, থাকো তুমি।
আমি আসি। সন্ধ্যার দিকে জাংকুক তার ফোনের লোকেশন ধরে তের বাড়ি পর্যন্ত পৌঁছলো। তে জাংকুককে দেখে খুব চমকে যায়। দাঁড়াও তে, পালাবে না। আপনি এখানে? দেখুন, আমি জানি আব্বু আপনাকে আব্বুকে বলে দিবেন আমি বাড়িতে যাব না। কেন যাবে না তুমি বাড়িতে? তুমি এক্ষুনি আমার সঙ্গে বাড়িতে যাবে। না না, আমি বাড়িতে যেতে পারবো না। আগে আমার কথাটা তো শোনো। আমি আপনার কোনো কথা শুনতে পারবো না। আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন, ঠিক আছে, কিন্তু আপনি চলে যান এখান থেকে। জাংকুক কতক্ষণ তের দিকে তাকিয়ে তারপর তে পা জড়িয়ে ধরলো। তে, তুমি আমাকে ছেড়ে যেতে কেন চাইছো তে? আমার যে তুমি ছাড়া এখন আর কেউ নেই। আমি যে তোমাকে ছাড়া এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না। কি করছেন? ছাড়ুন আমাকে। তে, দেখো না তে, আমি যাদের কাছে থেকেছি ছোট থেকে তারা কেউ নাকি আমার আপন না। যেখানে এখন আমি থাকছি তারা সকলেই আমার আপন। কিন্তু তে, তুমি দেখো না, আমি তাদেরকে বিশ্বাস করতে পারছি না একমাত্র তোমাকে ছাড়া। আর সেই তুমি আমাকে ছেড়ে চলে এসেছো। আমি কি করে থাকবো তোমাকে ছাড়াতে? দেখুন, আপনিও জানেন সবটা, আমিও জানি। এটা এখন চাইলেই সম্ভব না। কি সম্ভব না? কেন সম্ভব না? তুমি আগে বাড়ি থেকে চলো। কোন মুখে বাড়িতে যাবো আমি? আমি যা করেছি সেটা যে পাপ। চুপ করতে, কোনো পাপ না, কোনো পাপ হয়নি, কিচ্ছু হয়নি। কিছু হয়নি বলছেন? আপনার আর আমার শরীরে একই পিতার রক্ত বইছে, সেটা না জেনে আমরা কি নাকি? চুপ, একদম চুপ। সবটা না শুনে বকবক করে যাও তুমি। জানি তোমার জেদ বেশি, তাই বলে যা ইচ্ছে তাই বলবে। আমার কথাটা মন দিয়ে শোনো। তারপর জাংকুক দেখে সবটা বুঝিয়ে বলল এবং তে সেটা শুনে আরো ভেঙে পড়লো। এবার কি হলো তে? আর কিসের বাধা তোমার আমার সাথে যেতে? কি করে যাব আমি? এখন আপনি বলছেন যেখানে আমি দেখেছি যারা আমার বাবা মা তারা নাকি আমার বাবা মা নয়। তাহলে আমি কোন মুখে যাবো ওই বাড়িতে? কোন মুখে যাবে? আমার বউ হয়ে যাবে। আপনার কাছে এটা সহজ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা নয়। ওতে তুমি দেখো না, যেটা আমার মেনে নিতে হচ্ছে সেটা তোমারও মেনে নিতে হবে হয়তো। সব বলে চলো নাতে আমার হাত ধরে। এই মুহূর্তে তোমাকে যে আমার বড় প্রয়োজন। চলো নাতে, আর এইভাবে বসে থেকো না। আসো তে, আমার বুকে আসো। কেঁদো না প্লিজ, আর কেঁদো না। এখন যে কান্নার সময় নয়। তারপর তে জাংকুকের সাথে বাড়িতে ফিরে যায় এবং ভালো একটা দিন দেখে জিমিনের সাথে সুগার আর তের সাথে জাংকুকের বিয়ে দেওয়া হয়। তে, ভাইয়া, দেখতে এরকম পাগলামি আর করিস না। তুই ছাড়া আমার কি আছে বলতো? এই বাড়িতে আমি যা তুইও তা। আর এখন সামনে তোর আমার অনেক দায়িত্ব। জীবনের দায়িত্ব নিয়ে ঠিক তেমনই এই পুরো পরিবারের দায়িত্ব নিয়েছিস তুই। আর হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করতে হবে। আমি জানি আমার বোনকে যে দায়িত্ব দেওয়া হয় আমার বোন সেটা খুব ভালোভাবে পালন করে। আর এরকম পাগলামি করবি না কিন্তু। হ্যাঁ ভাইয়া, করবো না। তাহলে যা, জাংকুক অপেক্ষা করছে তোর জন্য। ওহো, ফাইনালি মহারাজ আসলেন। কখন থেকে অপেক্ষা করছি আপনার জন্য। সরি মহারানী, সরি বললে হবে না। আমি খুব ক্লান্ত, এখন আমি ঘুমাবো। আমার মাথায় হাত বুলিয়ে দিন। কে আছেন কেন? দেখুন, দুদিন ধরে খুব গান বাজছে আর আমার এত শব্দে মাথা ধরে যায়। সহ্য তো করেছি, এখন আর পারছি না। মাথায় হাত বুলিয়ে দিন, আমি ঘুমাবো। ইয়েস মহারানী, শুয়ে পড়ুন। সব জায়গায় হাত বুলিয়ে দিচ্ছি। মানে মানেটা বোঝো না বুঝি? না না, এসব কিন্তু একদম ঠিক না। এখন আমি ক্লান্ত। তো আমি তো ক্লান্ত না। তাহলে এতক্ষণ পর আসা। বসো, পা টিপে দাও আমার। আমি আপনার চাকর নই। তুমি আমার চাকর হতে যাবে কেন জান? তুমি আমার বিবেচন। তুমি তোমার রানী, তুমি তোমার মালিক। বরং আমি তোমার সেবক। তা আজকে তোমাকে কিভাবে সেবা করতে পারি? কোনো প্রয়োজন নেই। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। না না, তা বললে তো হচ্ছে না। আমি আমার মালিকের সেবা না করে ঘুমাবো না? মাথায় যদি আলতু ফালতু চিন্তা আনেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আমি তো কিছু জানি না। আমি তো আজকে আমার মালিকের সেবা করে তবেই ঘুমাবো।